ছিল, যা আজ স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে তিনি নানান ক্ষেত্রে আমাদের পথিক ছিলেন। তিনি সুধীবৃন্দ, সেই বিশিষ্ট শিক্ষাবিদ ও নাট্যকার মনির চৌধুরীর ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি আজ আয়োজন করেছে সেমিনারের। সম্মানিত উপস্থিতি এবং ফেসবুক লাইভে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সবাইকে আজকের এই আয়োজনে বাংলা একাডেমির পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ। আজকের সেমিনারের বিষয় সাহিত্য শাস্ত্রবাদী ও জাতীয়তাবাদী নাট্য সমালোচনার অধিপতিশীল ধারার বিপরীতে মনির চৌধুরীর কবর নাট্যের অন্য পাঠ স্মৃতির রাজনীতি ও রাজনৈতিক অজ্ঞান মনের বিবিধ রূপরেখা। এ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর শাহমান মৈশান। আলোচনা করবেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের অধ্যাপক সুমন রহমান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ফারহানা আখতার। সেমিনারে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম এবং স্বাগত ভাষণ প্রদান করবেন একাডেমির সংস্কৃতি পত্রিকা ও মিলনায়তন বিভাগের পরিচালক ডক্টর সরকার আমিন। আমি এখন সেমিনারের শ্রদ্ধেয় প্রবন্ধকার, আলোচক, সভাপতি ও স্বাগত বক্তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য সবিনয় অনুরোধ করছি। সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে মূল অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই স্বাগত বক্তৃতা প্রদান করবেন বাংলা একাডেমির পরিচালক ডক্টর সরকার আমিন। মাননীয় সভাপতি, বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর মোহাম্মদ আজম, আপনারা শুনেছেন প্রবন্ধ পাঠ করবেন ডক্টর শাহমান মৈশান, আলোচনা করবেন সুমন রহমান, তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে পৌঁছাবেন, আর আলোচনা করবেন ফারহানা আক্তার অধ্যাপক। মঞ্চ এবং মঞ্চের সামনে যারা বসে আছেন আপনাদের সবাইকে বাংলা একাডেমির পক্ষ থেকে আমি স্বাগত জানাই। উপস্থাপকের কাছে আপনারা শুনেছেন যে ৯৯তম জন্মদিন আমরা পালন করছি মনির চৌধুরীর, এবং উপস্থাপক একটা ভালো কথা বলেছেন, তিনি আজও অনেক জায়গায় আমাদের পথিকৃৎ। আমি শুরুতে একটা সংলাপ আপনাদের শোনাতে চাই কবর নাটক থেকে, যে নাটকটি নিয়ে অসাধারণ আলোচনা হবে বলে আশা করছি। বিশেষ করে একটি প্রবন্ধ একটু ভিন্ন মাত্রায় ভিন্ন দৃষ্টিকোণ থেকে লেখা হয়েছে, সেটা আমরা শুনব। নেতা বলছে, পুঁতে ফেলো ১০, ১৫, ২০, ২৫ হাত যত নিচে পারো, একেবারে পাতাল পর্যন্ত খুঁড়তে বলে দাও, পাথর দিয়ে মাটি দিয়ে ভরাট করে গেঁথে ফেলো, কোনোদিন যেন আরো উপরে উঠতে না পারে, কেউ যেন টেনে উপরে তুলতে না পারে, যেন মিছিল করতে না পারে, স্লোগান তুলতে না পারে, যেন চেঁচাতে ভুলে যায়। আপনারা মনে হয় ওই সংলাপটা সবাই দেখেছেন। পুলিশ বলছে জুলাই অভ্যুত্থানের সময় একটা রেখে গুলি করে আরেকটা আসে, একটা গুলি করে আরেকটা আসে। স্যার, সেই ক্লিপটা বোধহয় সবাই দেখেছেন। যখন ওই ক্লিপটা আমি দেখছিলাম তখন এই কবর নাটকের এই সংলাপটা আমার মনে পড়ে গিয়েছিল, কারণ আমরা এই নাটকটা পড়েছিলাম, পড়তে বাধ্য হয়েছিলাম বোধহয় প্রাতিষ্ঠানিক কারণে বা পড়াশোনার কারণে। এই যে কানেক্ট হয়ে গেল। মনির চৌধুরী এই নাটকটি লিখেছিলেন ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে, এবং আজকেও আমরা জানি না কবে এই জুলাই অভ্যুত্থান হলো, যে গণ আন্দোলন হলো, সেটাকে নিয়ে আবার অন্য কেউ নাটক রচনা করে। নাটক রচিত হতেই পারে, কারণ একটা গণ আন্দোলনের যে স্পৃহা, সেটা সবার আগে টের পাইছে সৃষ্টিশীল মানুষেরা। মনির চৌধুরী সৃষ্টিশীল মানুষ ছিলেন, সংবেদনশীল মানুষ ছিলেন, যে কারণে নাটকটির মধ্যে তিনি যে বাস্তবতাকে তুলে ধরেছিলেন, সেই বাস্তবতা কিন্তু আজও প্রাসঙ্গিক। যে কারণে উপস্থাপকের সঙ্গে আমি একমত যে মনির চৌধুরী আমাদেরকে সতত এখনো নানা বিষয়ে কিন্তু আলোকিত করছেন। টাইপরাইটারের কথা তো আপনারা জানেনই। মনির চৌধুরী টাইপরাইটার কিন্তু উদ্ভাবন করার চেষ্টা করেছিলেন। একজন সাহিত্য সমালোচক বা অধ্যাপক
টাইপরাইটার নিয়ে কেন কাজ করবেন? আমার কিন্তু অদ্ভুত লেগেছিল, কিন্তু এটাই সত্য। তিনি নতুন কিছু করতে চেয়েছিলেন এবং ভাষা সংস্কারের চেষ্টা করেছিলেন, সাহিত্য সমালোচনার মধ্যেও একটা নতুনত্ব আনার চেষ্টা করেছিলেন। তার সম্পর্কে আমরা জেনেছি আসলে আমার শিক্ষকের কাছ থেকে। আপনারা তো জানেন সৈয়দ আকরম হোসেন আমাদের খুব ঘনিষ্ঠ শিক্ষক। আকরম স্যার সবসময় মনির স্যারের কথা গল্প করতেন। মনির চৌধুরীর ছাত্র ছিলেন, প্রিয় ছাত্র ছিলেন। মনির চৌধুরী কিভাবে কথা বলতেন সেটা তিনি আমাদেরকে বোঝাবার চেষ্টা করতেন। মনির চৌধুরীর হাঁটা চলা বলা সবকিছুর মধ্যে একটা ভিন্নতা ছিল, এবং ভিন্নতা ছিল তার রাজনৈতিক বিশ্বাসও। প্রতিবাদ করেছিলেন, বামপন্থা ঝুঁকে ছিলেন, পরে আবার একটু ভারত এবং পাকিস্তানের যুদ্ধের সময় এক ধরনের প্রতিবেদন টাইপের লেখা লিখেছিলেন। সবকিছু মিলিয়ে মনির চৌধুরী একটু ভিন্ন মানুষ। মনির চৌধুরীকে আমরা হারিয়ে ফেলেছি 1971 সালের 14 ডিসেম্বর। যদি তিনি আরো কিছুদিন আমাদের পৃথিবীতে থাকতে পারতেন, আমাদের জগতে, সম্ভবত আমরা তার কাছ থেকে আরো ভালো কিছু পেতে পারতাম। যাই হোক, আমি আর দীর্ঘ কথা বলছি না, আমি আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আশা করি অন্য দিনগুলোর মতো আজকেও আলোচনা খুব জমে উঠবে। আমরা খুব আনন্দের সঙ্গে মনির চৌধুরী সম্পর্কে অনেক কিছু জানতে পারব। আপনারা বারবার আমাদের অনুষ্ঠানগুলোতে আসেন, বাংলা একাডেমির পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই। উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর শাহমান মৈশান। আমি ডক্টর শাহমান মৈশানকে তাঁর প্রবন্ধ উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। আমার একটু গলাটা বসা এবং একটু বুক বসা, যেহেতু আমি ধীরে ধীরে কথা বলবো। আমাকে ডিজি স্যার যে নির্দেশ দিয়েছিলেন যে 40 মিনিটের বেশি যাওয়া যাবে না, বিরক্তি বোর্ডম তৈরি করবে। নাটকের ছাত্র হিসাবে এটা আমার আসলে বোঝা উচিত যে এর থেকে বেশি বলা উচিত হবে না। এই ওয়াদা করে প্রথমেই শুরু করতে যাচ্ছি। আজকে একটা অসাধারণ বিদ্যুৎ সভা, সেখানে আমরা দেখছি যে এখানে সভাপতিত্ব করছেন প্রফেসর মোহাম্মদ আজম। ওনার লেখালেখি দ্বারা আমি নিজেও অনুপ্রাণিত এবং চিন্তার চর্চার আওতার মধ্যে থেকে আমরা আসলে বড় মানে ছাত্র জীবন পার করছি, এখন কাজ করছি। ওনার লেখা দ্বারাও অনুপ্রাণিত হবে এই চিন্তা। কিছুটা আমি জায়গা মতো কথা বলবো। আর এখানে একজন প্রফেসর আছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, উনি মনির চৌধুরী বিশেষজ্ঞ ফারহান আক্তার, এবং আমাদের ছোটবেলা থেকে আমি যার কবিতা পড়েছি সরকার আমিন, এবং নিশ্চয়ই আলোচক আসবেন সুমন রহমান, এবং আপনারা যারা আছেন সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি। এবং অবশ্যই শ্রদ্ধা জানিয়ে শুরু করা উচিত। আপনারা জেনেছেন যে আমার এই আলোচনার শিরোনামটা কি। তো আমি কিছু কিছু পড়ব, কিছু আমার প্রবন্ধটা হচ্ছে যে খসড়া প্রবন্ধটা প্রায় 19 পৃষ্ঠা 12 ফন্টে। এটা ভেবেছিলাম 3000-এর মধ্যে লিখে কোনো মধ্যে হাজির হব, এটা হয়ে গেছে শেষ পর্যন্ত প্রায় 9000 শব্দের। তো আমি চেষ্টা করব যে খণ্ড খণ্ডভাবে কিছু পড়া, কিছু বলা, যতটুকু পারি আর কি। আর কোনো আলোচনাই তো আসলে শেষ হয় না, ফলে আমার ওই রকম কোনো ভয় বা ভালো পারফর্ম করার কোনো তাগিদ ভেতর থেকে নাই, কারণ যে কোনো আলোচনায় শেষ পর্যন্ত অসমাপ্ত, ওই প্রতীতি রেখে আমি আলোচনা শুরু করতে চাচ্ছি। প্রথমে একটা উদ্ধৃতি দিয়ে শুরু করতে চাই। বহুমাত্রিক প্রতিভার অধিকারী শিক্ষক, গবেষক, সমালোচক, রাজনীতিক, সাংস্কৃতিক সংগঠক, বাগ্মী, অভিনেতা, নির্দেশক, নাট্যকার, মুক্তিযুদ্ধের শহীদ মনির চৌধুরী জন্মেছিলেন নভেম্বর। মৃত্যুবরণ করেছিলেন আনিসুজ্জামানের ভাষায় বললে বাংলাদেশ মুক্ত হওয়ার মাত্র 2 দিন আগে, 1971 সালের 14 ডিসেম্বর। পিত্রালয় থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় আলবদরের ঘাতক দল। তিনি আর ফিরে আসেননি। এখন বারবার ফিরে আসে তার জ্যোতির্ময় স্মৃতি, ফিরে আসে তার দুদিময় রচনা সম্ভার। আনকোট। তো মনির চৌধুরীর জ্যোতির্ময় জীবনালেখ্য পাশ কাটিয়ে এই প্রবন্ধের বিষয় হয়ে উঠেছে তার দুদিময় সৃষ্টি সম্ভার। ফকির লালন সাইজির প্রশ্নমূলক জ্ঞানতত্ত্ব থেকে আলোকিত হয়ে আমার প্রস্তাব হলো, কোন সৃজনশীল লেখকের সৃষ্টি সম্পর্কে রূপরেখা জানতে
নতুন দৃষ্টি দিয়ে লেখাজোখা পত্তন করতে হলে সর্বাগ্রে প্রশ্ন তুলতে হয়, পাবে সামান্যে কি তার দেখা। এই সামান্যে মানে হচ্ছে যে ইউনিভার্সালের প্রতিশব্দ হবে আর কি, এর বিপরীত শব্দ হচ্ছে বিশেষ। তার মানে আমরা সার্বজনীনতার মধ্যে খুঁজে পাবো না, সাকারের মধ্যে খুঁজতে হবে, নির্দিষ্ট কিছুর মধ্য দিয়ে আমরা মানে বিশেষের মধ্য দিয়ে আমরা নির্বিশেষকে জানতে পারি। এই হচ্ছে যে আমার প্রথম তাত্ত্বিক অবস্থান, এবং যেটা লালন ফকিরের এপিস্টেমোলজি থেকে বুঝে সেই প্রশ্নটা করে আমি আলোচনাটা এইটা প্রবন্ধটার তর্ক সাজাবার চেষ্টা করেছি। ফলে জাজমেন্টাল স্যাম্পলিংয়ের কায়দা গ্রহণ করে মনির চৌধুরীর সামান্য বা সমগ্র সৃষ্টি সম্ভার থেকে বিশেষ একটি মাত্র সৃষ্টিকর্ম কবর নাট্য আলোচনার জন্য বেছে নিয়েছি। আমি এইখানে নাট্য মূলত বলতে চাই, এবং কখনো কখনো আনকনসিয়াসলি আমরা যে নাটক বলি পরিভাষাগত দিক থেকে, মূলত পরিভাষাগত দিক থেকে নাটক শব্দটিরও বিরোধিতা থাকবে, আবার আমরা যে দৈনন্দিন জীবনে নাটক যে বলি সেটাও আমি এখানে লেখার মধ্যে এসছে। আনকনসিয়াসলি যে ভুলটা আমি করেছি সেটা কখনো কখনো আপনারা বুঝবেন যে আমি ইন্টারচেঞ্জেবলি এটা ইউজ করছি। দ্বিতীয়ত হচ্ছে যে এই আলোচনার মধ্যে হচ্ছে যে নতুন দৃষ্টি দিয়ে জানবার মূল ব্যাপারটা হচ্ছে যে একটা আমার কাছে মনে হয়েছে একটা গ্যাপ আছে বাংলাদেশে। যদি আমি বলি যে লিটারারি স্টাডিজ, যে সাহিত্য শাস্ত্র অর্থাৎ সাহিত্যকে কেন্দ্র করে যে সমালোচনার ধারা গড়ে উঠেছে, যে ডিসকোর্স, সেইখানে নাটকের আলোচনাটা কেমন, বা সেটা ড্রামা অ্যাজ এ টেক্সট টু বি পারফর্মড, যে নাটকটা লেখাই হয় অভিনয় পরিবেশনের উদ্দেশ্যে, সেইটার আলোচনাটা কেমন, সেইটা আমি আনিসুজ্জামান থেকে শুরু করে আবু হেনা মুস্তফা কামাল, এমনকি জিয়া হায়দার সহ আরও যারা যারা লিখেছেন তাদের আলোচনাগুলো পাঠ করবার মধ্য দিয়ে যেটা দেখতে পেরেছি যে এক্সিস্টিং লিটারেচার, সেটাকে রিভিউ করে দেখলে দেখা যাবে যে নাটকের আলোচনা একটা মোটামুটি সাধারণভাবে গড়ে উঠেছে। যেমন নাটকের চরিত্র নিয়ে যখন কথা হচ্ছে বা বিষয়বস্তু নিয়ে আলোচনা হচ্ছে, সেটা উপন্যাসের বিষয়বস্তু বা গল্পের বিষয়বস্তু চরিত্র যেভাবে আলোচনা হয় যে পদ্ধতিতে, সেটাই। ফলে আমার এই আলোচনার প্রধান প্রস্তাব হলো যে বাংলাদেশের যে প্রভাবশালী সাহিত্য সমালোচনামূলক যে ধারা গড়ে উঠেছে, লিটারারি যে স্টাডিজ, সেইটার যে মানে সেইটার মধ্যে নাটক সাহিত্যের একটা বিশেষ আঙ্গিক, যেটা অভিনয়ের পরিবেশন হবে এই প্রতীতি থেকে যখন লেখা হয়, সেইটার জন্য বিশেষ কোনো পাঠ পদ্ধতি নাই, সেটা উপন্যাস গল্প ইত্যাদির আলোচনার মতোই মিশে গেছে। তো সেইটার মূলত সেটার বিপক্ষে তর্ক করে এই প্রবন্ধের বা বক্তব্যের তর্ক দাঁড়িয়েছে। এটা হচ্ছে যে একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে এইখানে আমি দুইটা ব্যতিক্রমী লেখা খুঁজে পেয়েছি দুইজনের। একটা হচ্ছে যে মোহাম্মদ আজমের লেখা, প্রফেসর মোহাম্মদ আজম, ওনার একটা লেখা আমি সম্প্রতি পেয়েছি। সেই লেখাটা আর মধ্যে আসলে আমি যে ধরনের বক্তব্য হাজির করতে চাচ্ছিলাম ওই রকম অনেক অগ্রগামী কিছু মানে বক্তব্য আছেন, যেটা উনি মূলত জাতীয়তাবাদী সমালোচনার যে ধারা আছে কবর নাটককে ঘিরে, সেই আলোচনাগুলোর বিপরীতে ওনার অবস্থান। অর্থাৎ ডিসকোর্স অ্যানালিসিসের মধ্যে ভাষার ব্যঞ্জনা যা তৈরি হয় সেটা দিয়ে যে আরও অনেক নতুন অর্থ তৈরি হতে পারে, সেইটার প্রতি আলোকপাত করে ওনার একটা অসাধারণ প্রবন্ধ আছে। তো আমি এটাকে সরিয়ে রাখছি এই আলোচনা থেকে, অর্থাৎ অধিপতিশীল যে ডিসকোর্স লিটারারি স্টাডিজ হিসেবে আমরা দেখছি, এবং সেখানে নাটকের যে আলোচনা সেটার থেকে বেশ বিচ্যুত একটি লেখা। দ্বিতীয়ত আরেকজন সমালোচক, উনি মূলত থিয়েটারের মানুষ, থিয়েটার স্কলার এবং ডিরেক্টর, প্রফেসর সৈয়দ জামিল আহমেদ। তো ওনার চারটা লেখা আছে। চারটা লেখার হচ্ছে যে সেখানে হচ্ছে যে দেখতে পাবো যে আমরা এই চারটা লেখার একটা হচ্ছে যে পারফর্মিং দি বেঙ্গলি নেশন, মনির চৌধুরীর কবর অ্যান্ড সৈয়দ হকস পায়রাওয়াজ পাওয়া যায়। ডিজাইনস অফ লিভিং ইন দি কন্টেম্পোরারি থিয়েটার অফ বাংলাদেশ, performing to represent the nation, seeking a line of flight in contemporary South Asian theatre, raising the dead in a prison by the light of lanterns, study of a fragment of political theatre in East Pakistan.
এইরকম 4টা প্রবন্ধ পড়ে আমার মনে হয়েছে যে বাংলাদেশের যে অধিপতিশীল যে সাহিত্য শাস্ত্রবাদী যে নাট্যালোচনা আছে সেইটার বেশ বিপরীতে। অর্থাৎ উনি কবর সংক্রান্ত আলোচনা করতে গিয়ে উনি নাটকটাকে এইভাবেই দেখেছেন যে এটা একটা ড্রামাটিক ওয়ার্ক, টেক্সট টু বি পারফর্ম, কিন্তু সেখানে একটা পদ্ধতিগত সমস্যা আছে। উনি মূলত আলোচনা করেছেন প্রযোজনার কথা। তো আমার আলোচনা নাটক যে মঞ্চে পরিবেশিত হয় সেইটার ক্রিটিসিজম না, বরং আমি নাটকটার যে লিখিত রূপ সেইটা নিয়ে কথা বলতে চাই। তো সেই লিখিত রূপকে পাঠ করতে গেলে, অর্থ করতে গেলে যে পদ্ধতি গড়ে তুলতে হবে, যে পদ্ধতিগত পাঠ প্রয়োজন, এইটারই একটা সামান্য প্রচেষ্টা আমি এটাতে করব। আর সেইখানটাই হচ্ছে যে এই পুরো বিষয়টার মধ্যে দেখতে পাওয়া যাবে যে সৈয়দ জামিল আহমেদও বাংলাদেশের যে প্রভাবশালী যে ডিসকোর্স কবর নাটককে ঘিরে, এটার যে জাতীয়তাবাদী অর্থ তৈরি হওয়া, যে একটু আগে আমিন ভাইও বলে গেছেন যে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা, অফকোর্স ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা, এবং একে সমান্তরালে পাঠ করা হয় যে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ এবং কবর নাটকের টেক্সটে যা আছে সেটা বুঝি একই রকম। অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ যে বাস্তব পরিবেশে হচ্ছে সেইটারই একটা সাহিত্যিক রূপায়ণ হলো কবর, বা জাতীয়তাবাদের আকাঙ্ক্ষা থেকে লেখা কবর, কিংবা জাতীয়তাবাদী ব্যাখ্যা অর্থ ইত্যাদি আছে কবর নাটকে। তো আমার বিরোধিতাও আছে সেখানে, অর্থাৎ জাতীয়তাবাদী বয়ানের বিপরীতে কবর পাঠ করা। দ্বিতীয়ত হচ্ছে যে সাহিত্য শাস্ত্রবাদী যে ডিসকোর্স, সেখানে কবরকে উপন্যাস বা সাধারণভাবে নাটকের আলোচনায় উপন্যাস, গল্প ইত্যাদিকে যেভাবে আলোচনা করা হয় সেভাবেই করা হচ্ছে। তো আমার প্রস্তাব হচ্ছে যে যখন লিখিত রূপে নাটক আমরা পড়ব, আলোচনা করব, সেইটার পাঠ পদ্ধতি ভিন্ন হতে বাধ্য। সেই ভিন্নতা কিরকম হতে পারে আমার ক্ষুদ্র প্রচেষ্টা থেকে আমি বলবো। এবং আরেকটা বিষয় এখানে আমি বলে নিচ্ছি, ছাড়া আপনারা ক্ষমা করবেন, ছাড়া কথা বলার মধ্য দিয়ে, জামিল আহমেদের যে আলোচনা আছে কবর নাট্য নিয়ে, ওনার মূল তর্ক হচ্ছে যে দুইটা। একটা হচ্ছে যে 1953 সালের 21শে ফেব্রুয়ারিতে যে হচ্ছে যে সেই জেলখানায় যে নাটকটি হয়েছিল রণেশ দাশগুপ্তের অনুরোধে, এবং হচ্ছে যে তো তখন হচ্ছে যে যে পারফরমেন্সটা হয়েছিল, ওনার বক্তব্য ছিল যে সেই সময় কমিউনিস্ট পার্টির সদস্যরা ছিলেন, সবাই জেলখানায় অভিনয় করেছেন এবং দর্শক ছিলেন। তো তারা কবর নাটকে উত্থাপিত বাঙালির যে সাংস্কৃতিক জাতীয়তাবাদ, সেই বিষয়টা তারা অভিনয় করেছেন এবং দেখেছেন। ফলে একটা রাজনৈতিক নাটকের যে পলিটিক্যাল পটেন্সি, সাবভার্সিভ পটেন্সি থাকে, অর্থাৎ বিধ্বংসী যে ধার থাকে, সেই ধারটা হচ্ছে মূলত কনভিন্সডদেরকে কনভিন্স করে। তার মানে হচ্ছে যে এটা ইতিমধ্যেই যারা কবর নাট্যের বিষয়বস্তুর সাথে সম্মত আছে তাদের কাছে এটা উপস্থাপিত হয়েছিল। এবং পরবর্তীতে কার্জন হলে আবার আপনারা জানেন 56 সালে এটা প্রযোজনা হয়েছিল। তো সেইখানে উনি দেখাচ্ছেন যে দুই ধরনের দর্শক ছিল, একটা হচ্ছে যে বাঙালি সাংস্কৃতিক জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন যারা, তারা, এবং অন্যরা ছিল যে ধর্মভিত্তিক জাতীয়তাবাদে বিশ্বাসী দর্শক। তো তাদের সাথে 56 সালের প্রযোজনাটি একটা নতুন তর্ক তৈরি করতে পেরেছিল। তার মানে পলিটিক্যাল থিয়েটার হিসেবে, পলিটিক্যাল থিয়েটারকে ব্যাখ্যা করা যায়, মাইকেল কিরবি নামে একজন পারফরমেন্স থিওরিস্ট আছেন, উনি বলেন যে পলিটিক্যাল থিয়েটার সবসময় সরকারের বিরোধিতার সাথে, সরকারের বিরুদ্ধে নাশকতায় জড়িয়ে থাকে এবং কোনো না কোনো রাজনৈতিক পক্ষ অবলম্বন করে। ফলে কবর নাটকটি সেই সময়ে পাকিস্তানে, সেই সময়ে 50-এর দশকে, সেই সময়ে হচ্ছে যে অবশ্যই ধর্মীয় জাতীয়তাবাদ কেন্দ্রিক যে রাষ্ট্র ক্ষমতাসীন শ্রেণী ছিল তাদের বিরুদ্ধে কবর নাটক কথা বলতো। ফলে 1956 সালে যে প্রযোজনাটি হয়েছিল সেখানে হচ্ছে যে কনভিন্সদেরকে কনভিন্স করার পাশাপাশি আনকনভিন্স যারা, অর্থাৎ ইসলাম ভিত্তিক ধর্মীয় জাতীয়তাবাদী যে রাজনৈতিক কর্মীরা ছিল বা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছিল, তাদের সাথে একটা তর্কের পরিবেশ বা পরিস্থিতি তৈরি করতে পেরেছিল। ফলে কবর নাটকের একটা সাবভার্সিভ পটেন্সি বা বিধ্বংসী নাশকতামূলক ধার তখনও বজায় ছিল। কিন্তু ওনার প্রশ্ন হচ্ছে, কবর যেহেতু বাঙালি সাংস্কৃতিক জাতীয়তাবাদের আখ্যান একরকম, সেটা 1972 সালে আরণ্যক মামুনুর রশিদরা যে নাটকটি করেছেন, বা এরপরে আরো শত শত প্রযোজনা হয়েছে কবরকে কেন্দ্র করে, তখন আর কবর নাট্যের ধার থাকে না।
তো তার মানে হচ্ছে যে উনি এটা বলতে চাচ্ছিলেন আর কি। আমার তর্কটা হচ্ছে কি যে সৈয়দ জামিল আহমেদ কবর নাট্যকে এমনভাবে পাঠ করছেন যে একদিকে উনি জাতীয়তাবাদী সমালোচনার ধারাকে গ্রহণ করছেন, আবার অন্যদিকে উনি এটার যে নাট্যময়তা সেইটাকে মেনে নিয়ে গ্রহণ করেও উনি মূলত জাতীয়তাবাদী সমালোচনার খপ্পরেই পড়েছেন। একটা টেক্সট সেটাকে যে আরো ভিন্নভাবে পাঠ করা যায়, কিংবা কবর টেক্সট হিসাবে টু বি পারফর্ম, যেটা অভিনয়যোগ্য একটা টেক্সট, সেইটাকে কিভাবে পড়তে হয় ওই পাঠ পদ্ধতি অনুপস্থিত। তো সেই জন্য ওনার সাথে তর্কের মধ্য দিয়ে হচ্ছে যে আমার এই আলোচনাটা আমি আরেকটু অগ্রসর হতে চাচ্ছি। এবং ওনার পদ্ধতির মধ্যে দেখা যাবে যে হচ্ছে যে উনি কালচারাল ম্যাটেরিয়ালিজম বা সাংস্কৃতিক বস্তুবাদ এবং নিউ হিস্টোরিসিজম বা নয়া ইতিহাসবাদ, যারা মনে করে লিটারেচার ইজ সোশ্যাল প্রোডাকশন বা টেক্সট কনটেক্সট থেকে উঠে আসে, তার মানে হচ্ছে কি যে অর্থাৎ যে কোনো সামাজিক বাস্তবতায় যে ঘটনাগুলি ঘটে বা সমাজের শর্তই আসলে ব্যক্তির সৃষ্টিকর্মে প্রতিফলিত হয়, ওই যুক্তি থেকে উনি আসলে এক ধরনের কনটেক্সচুয়াল আলোচনা করেছেন। এবং আমার পর্যবেক্ষণ মতেও কবর নাট্যের আলোচনায়, যেমন আমিন ভাই একটু আগে বলে গেলেন ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে এটা রচিত, তার মানে হচ্ছে যে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট যদি আমরা বাদ দিই, এমন এইখানে আপনারা দেখবেন কবর নাটকে মাত্র একবার ভাষার কথা আছে, একবার। আমি এটা বারবার পাঠ করে দেখেছি ভাষার প্রসঙ্গে। এবং পাকিস্তান শব্দটা এমনভাবে আসছে যেন এটা একটা প্রতীকী রাষ্ট্র, ফলে কবর নাটকের সিম্বলিজম আছে, অন্যান্য দিক আছে, সেগুলোর নিরিখে আমরা টেক্সট হিসাবে তার কালিক প্রেক্ষাপটকে রেখেও আবার এটাকে বাতিল করেও টেক্সট আজকেও কন্টেম্পোরারি কনটেক্সটে কিভাবে অর্থপূর্ণ হতে পারে সেই আলাপগুলো করতে চাই আর কি আমি। তো সেই দিক থেকে দেখতে পাওয়া যাবে যে যদি আমরা কালচারাল ম্যাটেরিয়ালিজম বা নিউ হিস্টোরিসিজমের মধ্য দিয়ে আমরা যদি দেখি যে কেবলমাত্র সামাজিক বাস্তবতাই সাহিত্য বা শিল্পকলা উৎপাদন করে, কিন্তু এর মধ্য দিয়ে খুবই জটিল, আমি ওই আলোচনায় খুব যাব না, লুই আলথুসার অন আইডিওলজি বইয়ে বলছেন যে আর্ট এবং আইডিওলজির সম্পর্ক কি। এখন আইডিওলজি যদি হয় যে সমাজের বিদ্যমান যে বাস্তবতা থাকে, বস্তু সম্পর্ক থাকে, শর্তাবলী থাকে, সেই শর্তাবলী যদি হয় ভাবাদর্শের উৎস, এবং সেটা যদি হয় কোনো একটা, আমরা ধরলাম যে মার্ক্সবাদী দৃষ্টিতে একটা সমাজের মধ্যে দুইটা ভাগ থাকে, ফলে দুইটা ভাবাদর্শের বিরোধ থাকে, কিন্তু শিল্পকর্ম ওই দুই ভাবাদর্শের বিরোধের থেকে একটা ইন্টারনাল ডিস্টেন্স রাখে। ফলে যে কোনো বড় শিল্পকর্ম, সাহিত্যকর্ম বা বড় শিল্পকলা সবসময় ভাবাদর্শ থেকে একটা দূরবর্তী। এটা লেনিনও বলছে এই টলস্টয়ের আলোচনায়, সোলজেনিৎসিনের আলোচনায়, বলছেন যে আর্ট অলওয়েজ আইডিওলজিক্যাল যে কনফ্লিক্ট থাকে বা আইডিওলজি সমাজে বিরাজমান ভাবাদর্শ থেকে ভিতরগত ভাবি একটা ভিতরগত দূরত্ব বজায় রাখে। ফলে ইন্টারনাল ডিস্টেন্স যদি বজায় রাখে, তাহলে কবর নাটকও আমার প্রস্তাব হচ্ছে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হলেও ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে ভাবাদর্শিক দ্বন্দ্ব প্রকাশ পায়, সেই দ্বন্দ্ব থেকে অন্তর্গত ভাবেই একটা ভিতরগত ইন্টারনাল ডিস্টেন্স বজায় রেখেই এটা রচিত। ক্রিয়েটিভ রাইটিং এর পদ্ধতি এইভাবেই কাজ করে। আর না হলে নাটকগুলো, শিল্পকলাগুলো, কাজগুলো, সাহিত্যকর্ম কালকে জয় করতে পারতো না, সময়কে উত্তীর্ণ করে, বিগত সময়কে উত্তীর্ণ করে আজকের সময় আসতে পারতো না, তাহলে ক্লাসিকের ধারণাও থাকতো না। ফলে এইভাবে হচ্ছে যে আমাদের দেশের অধিপতিশীল সাহিত্য শাস্ত্রবাদী সমালোচনা এবং এমনকি নতুন চিন্তা নিয়ে আসছে যে নাট্য সমালোচনা, সেইগুলোও হচ্ছে যে এই ধরনের ফাঁদ তৈরি করে। তাদের সাথে জ্ঞানতাত্ত্বিক তর্কের সূত্রে আমার এই আলাপ আলোচনা। তো আমার কথাটা হচ্ছে কি যে যদি আমরা নাট্যের দৃষ্টিকোণ থেকে দেখি, এখন নাট্য কি সে বিষয়ে আমি একটু সংক্ষেপে কথা বলে নিতে পারি। যে আমার কাছে যেটা মনে হয়, আপনি যদি ইভেন রবীন্দ্রনাথের নাটক পড়েন, নজরুলের নাটক পড়েন, এবং অবশ্যই মনির চৌধুরীর নাটককে বিবেচনায় রেখে যদি দেখেন, বা শামসুল হকের, এমনকি সেলিম আল দীন যে পশ্চিমা নাটক ধারণাটা, ড্রামা ধারণাটার বিরোধিতা করেই হচ্ছে যে ওনার বর্ণনাত্মক নাট্যনীতি তৈরি করেছেন, যদি ওনার নাটক বিভাগের নাম হচ্ছে ড্রামা অ্যান্ড ড্রামাটিক্স। ফলে এটা আসলে কলোনিয়াল নামকরণ, কিন্তু উনি নিজে নাটক লিখেছেন পোস্ট কলোনিয়াল চিন্তা থেকে, তো সেটা ভিন্ন কথা। তো এই নাটকগুলো যদি আমরা পড়ি, তাহলে আমরা দেখবো যে এই নাটকের টেক্সটগুলো পড়লেই মনে হবে নাট্যকারদের সেই বিশেষ সৃষ্টি ক্ষমতার জোরেই তারা টেক্সটগুলোকে এমনভাবে লিখেন যেটা ড্রামাটিক টেক্সট, যেটা টু বি পারফর্ম, পরিবেশনার ভেতর দিয়ে হচ্ছে যে এটা অর্থপূর্ণ হবে। ওই একটা ক্রিয়েটিভ প্রপোজিশন থেকে নাটক লেখা হয়,
এবং অফকোর্স সারা দুনিয়ার শেক্সপিয়ার থেকে শুরু করে ইবসেন থেকে শুরু করে তাদের নাটকগুলো পড়লে আমরা তাই বুঝি, যেটা খড়খড়ে ড্রাই মনে হবে সেইটা যদি সতর্কভাবে পড়া যায় তখন কল্পনা করা সম্ভব যে এটা নাট্যে কিভাবে পরিবেশিত হবে এবং ওই মঞ্চায়নের মধ্যেই নাট্য রসটা নিষ্পত্তি হয়। ফলে এই সূত্রে নাটকের টেক্সটকে বুঝবার জন্য আমরা যদি নাট্য বা থিয়েট্রিক্যাল টেক্সটের ধারণা দিয়ে দেখি, তাহলে একটা বিখ্যাত সূত্রের কথা আমি আপনাদেরকে বলতে পারি। সেটা হচ্ছে এরিক বেন্টলি বলেছেন যে নাটক কি? নাটকটা হচ্ছে যে সেটা যে এ রিপ্রেজেন্টস বি হোয়াইল সি লুকস অন, অর্থাৎ ক যখন খ চরিত্র রূপায়ণ করবে আর তখন গ যদি দেখে তখন এটা নাটক হয়ে ওঠে। তো আমার প্রস্তাব হচ্ছে, ধরেন মনির চৌধুরী কবর নাটক, এখানে মুর্দা ফকির আছে বা ইন্সপেক্টর আছে বা নেতা আছে। এখন নেতা চরিত্রটি যদি সুমন রহমান রূপায়ণ করেন এবং যা আপনারা যদি দেখেন, এই যে এইটা ভেবে যদি আমি এটা পাঠ করি যে এই নেতা চরিত্রকে একজন অভিনেতা রূপ দেবে এবং দর্শক এটা দেখবে, তখন যা হবে সেই সূত্রে নাটককে পাঠ করা যায় এবং নাটক টেক্সটের মধ্যে এই সূত্রটা আছে। তো সেই সূত্রে আমি বলবো যে হচ্ছে যে নাট্যবিদ্যার দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে কবর নাট্যের টেক্সট দুই রকমের। একটা হচ্ছে মুখ্য টেক্সট বা মেইন টেক্সট বা হব টেক্সট বলে, আরেকটা হচ্ছে গৌণ টেক্সট বা নেভেন টেক্সট বা সেকেন্ডারি টেক্সট। কবর একটি অভিনীতব্য টেক্সট হিসেবে এর মধ্যে আমরা খুঁজে পাই দুই ধরনের চিহ্ন: অন্তর্নিহিত মঞ্চ চিহ্নাবলী, ইংরেজিতে যাকে বলা যায় ইমপ্লিসিট স্টেজ সাইন্স বা ইন্ট্রা ডায়লগ, আরেকটা হচ্ছে বাহ্য মঞ্চ চিহ্নাবলী, এক্সপ্লিসিট স্টেজ সাইন্স বা এক্সট্রা ডায়লগ। আনিসুজ্জামানের সমালোচনা থেকে শুরু করে অন্যান্য, আমি আনিসুজ্জামানকে প্রতীক আকারে ধরে নিচ্ছি, উনি যেহেতু আমাদের সাহিত্য সমালোচনা এবং বিদ্যা জগতের একজন গুরুত্বপূর্ণ আইকন, সেই অর্থে বলছি। দেখবো যে আমরা নাটক নিয়ে যারা আলোচনা করছেন, সাহিত্য সমালোচকগণ, পণ্ডিতগণ, তারা মেইনলি এই মেইন টেক্সট নিয়ে কথা বলেন, অর্থাৎ স্পোকেন ল্যাঙ্গুয়েজ, ডায়লগ নিয়ে কথা বলেন। কিন্তু এর যে এক্সট্রা ডায়লগ আছে, এক্সপ্লিসিট স্টেজ সাইন, স্টেজের যে বিবরণ থাকে, আলোক সম্পাদের যে বিবরণ থাকে, অ্যাকশনের যে বিবরণ থাকে, এগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গৌণ টেক্সটকে যদি আমরা গুরুত্ব দিয়ে পাঠ করি, তখন দেখবো যে কবর নাটকটি লেখা হয়েছে নাটক হিসাবে, অর্থাৎ যেটা টু বি পারফর্ম, যেটা অভিনীতব্য হবে। সেই দিক থেকে হচ্ছে যে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেই তখন হচ্ছে যে মনে হবে যে আমরা যখন, এমনকি যখন আমরা ডায়লগের আলোচনা করব আর আমরা যখন ধরে নিব যে এইটা হচ্ছে যে অভিনয় হবে, তখন আমরা দেখব যে ডায়লগের মধ্যে থাকবে ইন্টোনেশন বা স্বরভঙ্গি, বিভিন্ন আঞ্চলিকতার বৈশিষ্ট্য এবং ছন্দ থাকবে। তো সেই দিক থেকে, এবং অন্যদিকে থাকবে গৌণ টেক্সট, যেটা মঞ্চ নির্দেশিকা, স্টেজ ডিরেকশন। কবর নাটকের শুরুতেই কিন্তু একটা চমৎকার বিবরণ আছে। আমি যদি কবর নাট্যের মুখ্য টেক্সটে আমরা পাই 4টি চরিত্র, সেইখানটাই হচ্ছে যে এই চরিত্র চিত্রণের ক্ষেত্রে লিটারারি স্টাডিজ বা সাহিত্য শাস্ত্রবাদী সমালোচকদের মধ্যে যেমন আনিসুজ্জামান যে একটা বক্তব্য দিয়েছেন, এটাকে যদি আমি উদ্ধৃত করি, তিনি যেভাবে দেখছেন, দেখেন, উনি বলছেন যে সংলাপের তীক্ষ্ণতা ও পারিপাট্য এবং সরসতা ও নাটকীয়তা কবরের বিশেষ গুণ। পরিহাস তরল আবহাওয়া ছদ্মাবরণের সাহায্যে দুটি করুণ দৃশ্যের সাঙ্গীকরণ নাটকীয়তা সৃষ্টিতে বিশেষভাবে কার্যকর হয়েছে। হ্যাঁ, এটা মনির চৌধুরীর রচনাবলীর 12 নম্বর পৃষ্ঠের ভূমিকা হিসাবে আছে। এখন দেখেন, যদিও পরিহাসতরল আবহাওয়া কিভাবে নাটকীয়তা সৃষ্টি করে তার কোনো ব্যাখ্যা আনিসুজ্জামানের বিচারে লক্ষ্য করা যায় না। পরিহাসতরল আবহাওয়া এমন এক প্রস্তাবনা যা শুধু বিমূর্ত আলংকারিকতা উৎপাদন করে তাই নয়, কবরের নাটকীয়তা বুঝতেও সাহায্য করে না। এমনকি এই ধরনের সাহিত্যবাদী আলোচনা অভিনীতব্য টেক্সট রূপে কবর নাট্যকে তেমন বুঝতে সাহায্য করে না। এর বিপরীতে আমার পর্যবেক্ষণ হলো, আমরা যদি দেখি যে কবর নাট্যের ক্ষেত্রে চরিত্রের এইখানে আমরা দুই ধরনের টেক্সট, যেটা মুখ্য টেক্সট ও গৌণ টেক্সট, প্রথমে নাট্যকার আলাদা করে দিয়েছেন বাংলা গদ্যে দুটি রূপ ব্যবহার করে। চরিত্রের সংলাপগুলো চলতি ভাষায় এবং মঞ্চ নির্দেশিকা আছে, এগুলো হচ্ছে যে সাধু ভাষায় আছে। তো সাধু ভাষায় যে এর ফলে কবর নাট্যে নাট্যকার একটি স্পষ্ট সীমারেখা টেনে দেন। অভিনয়ের জন্য চরিত্রের স্পোকেন ল্যাঙ্গুয়েজ, আর সাধু ভাষা হলো অভিনেতার চরিত্র নির্মাণে আচরণ ও মনস্তত্ত্ব প্রভৃতি সৃজনের জন্য অভিনেতার রসদ এবং পরিচালনার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা। এভাবে কবর নাট্য মুখ্য টেক্সট ও গৌণ টেক্সট ধারণা দুটি এমনভাবে আত্মস্থ করেছে যার ফলে দুটো সিদ্ধান্ত প্রদান করা যায়। প্রথমত, অভিনয়ের মাধ্যমে চরিত্রায়নের জন্য শুধু কথ্য ভাষা অবলম্বন করলেই চরিত্র পূর্ণতা পায় না, বরং সাধু ভাষায় প্রথম বন্ধনীর মধ্যে লিখিত নির্দেশনাবলী অনুসরণ করা আবশ্যক। দ্বিতীয়ত, চরিত্রায়ন এবং নাট্যক্রিয়ার অগ্রগতির জন্য মঞ্চ নির্দেশিকা অনুসরণ করে কবর নাট্যের অভিনয় পরিবেশনার
ক্ষেত্রে নাট্যকার আবশ্যক করে তোলেন। এর ফলে এক্ষেত্রে কবর নাট্যে যা দেখি আমরা, মনীষ চৌধুরী শেক্সপিয়ারের আদর্শ মানেন না। শেক্সপিয়ারে কিন্তু এই ধরনের যে ডিরেকশন এগুলো খুবই কম থাকে। এর থেকে আপনারা যদি ইবসেনের নাটক পড়েন, হেনরিক ইবসেনের নাটক দেখেন, দেখবেন যে ওখানে ইন ডিটেইল কি ক্রিয়া করবে, দৃশ্যটা কেমন হবে, সময়টা কেমন হবে, প্রবেশ প্রস্থান ইত্যাদি খুবই মানে ব্যাপকভাবে হচ্ছে যে মানে দেওয়া থাকে। তার মানে হচ্ছে মনীষ চৌধুরী হচ্ছে যে ইবসেন যদি হয় আধুনিকতাবাদী বাস্তববাদী নাট্যকার হিসাবে একজন পথিকৃৎ নাট্যকার, তাহলে ইবসেনের আদর্শ উনি মেনেছেন। সেই সূত্রে বলা যেতে পারে যে মনীষ চৌধুরীর যে নাট্য সৃজন পদ্ধতি শিক্ষার উৎস অনেকখানি আন্দাজ করা যায় যে এটা ইউরোপীয় মডার্নিজম থেকে আসছে, পার্টিকুলারলি নাটক লেখার সৃষ্টি কৌশলের দিক থেকে। এমনকি হচ্ছে যে এইখানে যদি আমরা ধরেও নিই যে উনি এত ইন ডিটেল ডিরেকশন দিলেন কেন, যে কারাগারে লিখিত পারফর্ম হবে এই জন্য, কিন্তু সেইটা আন্দাজ করলে ভুল আন্দাজ হবে। কারণ আমরা যদি তার অন্যান্য নাটক নষ্ট ছেলে মানুষ, রক্তাক্ত প্রান্তর, চিঠি, দণ্ডকারণ্য এইসব দেখি, এগুলোতে কিন্তু একইভাবে সেম ওই ইন ডিটেইল মঞ্চ নির্দেশ দেওয়া আছে, অ্যাকশনের বিবরণ দেওয়া আছে। তো তার মানে হচ্ছে যে এইটা পরিষ্কারভাবে এইটা হচ্ছে মনীষ চৌধুরীর নাট্য ভাষা বা শৈলীর অংশ, যেখানে উনি মেইন টেক্সট সংলাপ আকারে যা দেন এর বাইরে গৌণ টেক্সট বা সেকেন্ডারি টেক্সটকেও সমানতালে গুরুত্বপূর্ণ করে তোলেন। কারণ এইটা পারফরমেন্সের জন্য, অভিনয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো সেই জন্য আমরা বুঝতেই পারি যে মনীষ চৌধুরীর সমস্ত নাটকগুলো সাহিত্যের এমন এক বিশেষ আঙ্গিক নাটক যেটা টু বি পারফর্ম, অর্থাৎ অভিনয় ছাড়া এই সাহিত্যের আঙ্গিক অস্তিত্বশীল বা বাঁচতে পারবে না। তার মানে ওই নাটকগুলোর একটা দ্বিতীয় জীবন উনি নির্দেশ করে দেন, অর্থাৎ অভিনয়ের ভেতর দিয়ে, মঞ্চের মধ্য দিয়ে এটা জীবন পাবে। ফলে এইটাই হচ্ছে যে আমার একটা প্রধান প্রস্তাব যে মনীষ চৌধুরী এইভাবে লিখছেন। আমি যদি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আলোচনাটিকে আরো একটু ছেড়ে ছেড়ে চলে যাব, সেটা হচ্ছে যে কবর নাট্যের মুখ্য টেক্সটের বিশ্লেষণ করলে দেখা যাবে প্রথমত স্পোকেন ল্যাঙ্গুয়েজ বা কথ্যভাষ্য। বস্তুত কবর নাটকে প্রথম শ্রুতিগ্রাহ্য কথা শোনা যায় নেতার মুখ থেকে, মাত্র দুটো শব্দ, গার্ড গার্ড। এই দুই শব্দে গঠিত কবর নাট্যের মুখ্য টেক্সটের কোনো অর্থই হয় না যদি না আমরা এর গৌণ টেক্সট, যা সংলাপ আকারে নেই কিন্তু বর্ণনা আকারে আছে, সেটা সম্পর্কিত না করি। যেমন নাট্যকার বন্ধনীতে সাধু ভাষায় মঞ্চ নির্দেশকে উল্লেখ করে দিচ্ছেন, পর্দা উঠিলে দেখা যাইবে খালি মঞ্চের ডান কোণে একটি লণ্ঠন টিন টিন করিয়া জ্বলিতেছে, সামনে একটি মোটা পোর্টফোলিও ব্যাগ, মুখ খোলা, পাশে একটি ছোট গ্লাস খালি, একটি রুমাল মাটিতে পাতা রহিয়াছে, মনে হয় এইমাত্র তাহার উপর কেহ বসিয়াছিল। সেই লোকটি মঞ্চের ভিতরে আবার ঢুকিল, হৃষ্টপুষ্ট বড়সড় শরীর, চালচলন গণ্যমান্য নেতার মতো, ভারী কি উপযুক্ত সাজগোজ, ভিতরে ঢুকিয়েই আবার ডাকিল, গার্ড গার্ড। তখন থেকে অর্থ হচ্ছে, তার মানে হচ্ছে যে আমাদের এখানকার সাহিত্য শাস্ত্রবাদী সমালোচনা বলতে আমি এটাই বুঝাচ্ছি যে ওই গার্ড গার্ড দিয়ে আলোচনা শুরু করেন আনিসুজ্জামান মহোদয়রা, কিন্তু এর আগের যে ডিটেইল যে ধারাবাহিকতা, এটা যদি আমরা না কল্পনা করি এবং আমরা যদি না ভাবি যে নেতা কেউ অভিনয় করবে এবং নেতা আমরা অন্যরা কেউ, মানে while A represents B while C looks on, অর্থাৎ নেতা চরিত্রে যে অভিনয় করবে আর অন্যরা যারা দেখবে, এই দেখার ভেতর দিয়ে এইভাবে নাট্য রসের যে নিষ্পত্তি হবে, ওই ইমাজিনেশন যদি না থাকে নাটক পড়াটাও ব্যর্থ হবে এবং মনীষ চৌধুরীর নাট্য সৃজন পদ্ধতিও আমরা বুঝতে পারবো না। এবং বাংলাদেশে নাটককে সাহিত্যের একটা বিশেষ আঙ্গিক, যেটা মঞ্চে দ্বিতীয় জীবন লাভ করবার আকাঙ্ক্ষায় প্রথমবার লিখিত হয়, সেটা আমরা মিস করে যাব। এবং এটা একটা গুরুত্বপূর্ণভাবে মিসিং ইন বাংলাদেশের এই লিটারারি স্টাডিজের ক্ষেত্রে। এইটাই ছিল আমার প্রস্তাব আর কি, যদি সেইটা হচ্ছে যে একটা দিক। তো এইভাবে আমি আর আলোচনায় যাই না। তার মানে হচ্ছে কি, যদি আমরা থিয়েটারের চরিত্রায়নের ক্ষেত্রে ওইভাবে আমরা দেখব যে আপনি নেতা বা অন্যান্য চরিত্রগুলো এইভাবে রূপায়ণ করা সম্ভব। এমনকি আমি আরেকটু যদি ব্যাখ্যা দিই, গার্ড গার্ড শব্দ দুটির প্রত্যেকটির পর বিস্ময়বোধক বিরাম চিহ্নের ব্যবহারের মাধ্যমে এটি বচনে পরিণত করতে কি স্বরভঙ্গি আত্মস্থ করতে হবে, এর ছন্দ অর্থাৎ লয় কত দ্রুত হবে না ধীর হবে বা মধ্যলয়ের হবে, তার নির্দেশ যেমন নিহিত আছে, তেমনি প্রথম বন্ধনীতে প্রাপ্ত তথ্য থেকে তা আরো বিশদ। যেমন যিনি কথা বলছেন তার শরীর হৃষ্টপুষ্ট বড়সড়, চালচলন গণ্যমান্য নেতার মতো, তিনি মদ্যপান করেন, মঞ্চে তার প্রথম প্রবেশের আগে তিনি মদের গ্লাস খালি করেছেন, তার মানে মাতাল কিছুটা, হ্যাঁ, নেশাগ্রস্ত। তো তার মানে তার মাতাল হয়ে থাকার সম্ভাবনা আছে, তিনি অভিজাত শ্রেণীর, কারণ তিনি মাটিতে বসেন না, বসলেও তিনি রুমাল পেতে বসেন। হ্যাঁ, তার পোশাকেও সেই আভিজাত্য আছে। ফলে এভাবে কেবল সংলাপ নয়, গৌণ টেক্সটের যোগ সাজসে বা আতাতে
নাট্য অ্যাকশন আকারে পাঠ করলে কেবল তা রেমন উইলিয়ামস একজন বিখ্যাত কালচারাল থিওরিস্ট। তো এমনকি আপনারা মনে করতে পারেন আমি পশ্চিমের উদাহরণ দিচ্ছি, এই অঞ্চলের যে নাট্য সংক্রান্ত যে ধারণা, নাট্যশাস্ত্র ধনঞ্জয় যারা বলেন যে লোকবৃত্তের স্বভাব অনুকরণ করার মধ্য দিয়ে জীবনের দুঃখ শোক যখন আসে এবং সহৃদয় সামাজিকগণ যখন তা উপভোগ করেন, রস গ্রহণ করেন, তখন এটা নাট্য হয়ে ওঠে। ফলে বাংলাদেশে একটা নাটক কন্টেস্টের পরিভাষা এটা বলে রাখছে এক ফাঁকে যে নাটক এবং নাট্য। তো একদল আছেন যারা নাটক বলতে মনে করেন যে ওকে লিখিত জিনিসটা, আর যারা থিয়েটারের লোক তারা মনে করেন নাট্যটা হচ্ছে মঞ্চে যেটা উপস্থাপিত হয়। আমার প্রস্তাব, এবং এটা জামিল আহমেদের মতো অগ্রগণ্য স্কলাররাও মনে করেন যে নাটকের টেক্সট, ড্রামা অ্যাজ এ টেক্সট টু বি পারফর্ম, এটাকে আমরা নাট্য বলতে পারি। এই আলোচনাটা আমার এখানে ছিল, আমি ছেড়ে গেছি যা সময়ের অভাব হতে পারে সেই জন্য। এইভাবে তার মানে ড্রামা ক্যান অনলি বি রিয়েলাইজড ইন পারফরমেন্স। মুনির চৌধুরীর প্রত্যেকটা নাটক can be realized in performance। তার মানে পারফরমেন্স ইমাজিন করে আমাদের পড়তে হবে, বুঝতে হবে, তখন ড্রামাটিক জনরা হিসেবে এর বিশেষত্ব এবং এই সংক্রান্ত জ্ঞান উৎপাদন করে আমরা এটাকে একটা নতুন ডিসকোর্স তৈরি করতে পারি, যেটা হয়তো বা আমাদের বাংলাদেশের সাহিত্য এবং নাট্য সংক্রান্ত বা নন্দনতাত্ত্বিক আলোচনাকে এগিয়ে নিতে পারে। এই গ্যাপটাই ছিল আমার আলোচনার একটা বিষয়। ফলে হচ্ছে যে এইখানে আর আমি কথা বলতে চাই না স্যার, একটু এগিয়ে যাই এই বিষয়ে। এটা আমার মনে হয় যে আমি বলেছি। আমি কেমনে আরো আলোচনা করতে পারি কবর নাট্য সংক্রান্ত, যে আমরা যদি নাটক একটা অভিনয়ের পরিবেশিত টেক্সট সেই অর্থে যদি পড়ি, যেটা জামিল আহমেদ নাটক কবর নাটক নিয়ে আলোচনা করেছেন, কিন্তু ড্রামা এজ এ টেক্সট টু বি পারফর্মড, এইটাকে পাঠ করলে যে পদ্ধতিগত ভাবে যে শৃঙ্খলা বক্তব্য হাজির করতে হবে, উনি এটা জানেন না, আমি সেটা বলছি না, উনি লিখেন নাই, তার মানে একটা গ্যাপ আছে লিটারেচারে। আমি সেই গ্যাপটা পূরণ করার খানিক নাদান চেষ্টা হিসাবে কিছু কিছু বিষয় কথা বলবো। কবর নাট্যের বীজ, সিট, একটা প্লট যেটা পারফর্মার শুরুতেই নিবে, এবং আমরা যদি ধরে নিই নেতা বা মোদ্দা ফকির কেউ একজন অভিনয় করবে, এবং এটাকে আমরা যা বুঝলাম সেটা দিয়ে বীজটা কোথায় নিহিত, অ্যাকশন যেটা প্রোগ্রেস হয়ে শেষ পর্যন্ত সেই জায়গায় পৌঁছাবে। এই নাট্যের বীজ যেটা নাট্যশাস্ত্রেও বলে সান্ধাঙ্গ বিকল্প, পঞ্চসন্ধি থাকে নাটকের, সংস্কৃত নাটকের, এমনকি আমাদের লোকনাট্যের যে নাট্যলিপি আছে সেখানেও এগুলো পাওয়া যায়। এমনকি এগুলা থেকে ইনফর্ম হয়ে পশ্চিমে আবার এরা এগুলা এইসব টার্ম ব্যবহার করা শুরু করে দিয়েছে। সিট বা বীজ, যে অর্থাৎ মেইন যে ড্রামাটিক কোশ্চেন, নাট্যিক প্রশ্নটা উত্থাপিত হয়ে অ্যাকশনটা কিভাবে এগোবে সেইটার যে প্রস্তাবনাটা থাকে নাটকের মধ্যে, এবং অভিনেতা তার লক্ষ্য নির্ধারণ করে কিভাবে চরিত্রায়ন করে, এইটাই হচ্ছে একটা প্রধান পয়েন্ট। এখানে কবর নাট্যের বীজ চিহ্নিত করতে পারি আমরা দেখব যে একটি অন্যায় হত্যাযজ্ঞের অপরাধ গোপন করার প্রচেষ্টা হলো কবর নাট্যের বীজ, যার সূত্রে পরবর্তী ঘটনা প্রবাহ সৃজিত হয়। আপনি যদি এইটাকে না দেখি আমরা, তার মানে হচ্ছে কিন্তু এইটা হবে না, আগাবে না, নাটকের অ্যাকশন আমরা খুঁজে পাবো না। তার মানে এটা অন্যায় হত্যাযজ্ঞের অপরাধ গোপন করার প্রচেষ্টায় লিপ্ত আছে নেতা এবং সাঙ্গপাঙ্গরা, ইন্সপেক্টররা। তো এই প্রচেষ্টাটা কিন্তু আমি বলছি সচেতনভাবে, এটা ভার্ব হিসাবে বলছি। যখন আমি থিম নির্ধারণ করবো নাটকের, তখন এটা হবে অন্য জিনিস, ক্রিয়াপদ না, এটা বিশেষণ হিসেবে অন্যভাবে বলতে পারি। কিন্তু একজন অ্যাক্টর যখন পাঠ করবে, ডিরেক্টর যখন পাঠ করবে, ডিজাইনার, এমনকি যারা এক্সপার্ট নাটকের বা সাহিত্যের কিংবা সাধারণ পাঠক আরো মনে হয় ভালোভাবে বুঝে ফেলবে এটা, যে ভার্ব আকারে দেখা, ক্রিয়াপদ আকারে দেখা, অর্থাৎ একটা অন্যায় খুন করছে, সেটা গোপন করার চেষ্টা চালাইতেছে, চেষ্টা চালানোর মধ্য দিয়ে অ্যাকশন অর্থাৎ অ্যাক্ট করবে, তার মানে এইটা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাবে। ফলে এইভাবে হচ্ছে যে এটার প্লটের মূল জিনিসটা শুরু হয়। তো এটা হচ্ছে যে একটা ব্যাপার, অন্যায় হত্যাযজ্ঞের অপরাধ গোপন করার প্রচেষ্টা। নেতা যখন মদ্যপান জনিত অপ্রকৃতস্থ অবস্থায় গার্ড বলে, তার সেই প্রচেষ্টা শুরু করেন। হ্যাঁ, এর মধ্য দিয়ে নাটকটা অগ্রসর হয়। এখন কবর নাট্যের মৌল সেটা হচ্ছে যে যেটা আমরা দেখবো, যেটা একাঙ্কিকা, অনেকে নাটিকা বলেন আদর করে, কিন্তু আসলে নাটিকা না বললেও চলে, নাটক বললেও চলে। একটা ছোট্ট জিনিসও সম্পূর্ণ হতে পারে, যেটা বিন্দুর মধ্যে সিন্ধু, এইসব মেটাফোর তো আমাদের অঞ্চলে আছেই। তো সেই জন্য এটা একটা পূর্ণাঙ্গ নাট্য আমার কাছে মনে হয় কবর, শক্তিশালী নাট্য। তো সেখানে এই একাঙ্কিকার আদি মধ্য অন্ত পর্যালোচনা করলে আমরা দেখব যে
অন্যায় হত্যাযজ্ঞের অপরাধ গোপন করবার সর্বব্যাপী প্রচেষ্টা ব্যর্থ হয়, অর্থাৎ কবর নাট্যের থিম হলো রাজনৈতিক হত্যার অপরাধ গোপন করার অসম্ভব প্রচেষ্টা। এখানে কিন্তু আমি আর ক্রিয়াপদে বলছি না এটা, অর্থাৎ অন্যায় করলে, অন্যায়ভাবে হত্যা করলে এবং এই অপরাধ গোপন করা সম্ভব না। কিন্তু আমরা দেখছি যে প্রতাপশালী সাহিত্য সমালোচনার যে ধারা, তারা মেনে নিচ্ছেন যেটা এই অন্যায় হত্যাযজ্ঞের অপরাধ গোপন করে ফেলছে। এমনকি সৈয়দ জামিল আহমেদ যে আলোচনা লিখছেন, যে সেখানে উনি বলছেন যে এটা ছিল আসলে নেতা এবং ইন্সপেক্টরের হ্যালুসিনেশন, লাশগুলো শেষ পর্যন্ত কবরেই থাকে। কিন্তু আমার এখানে প্রস্তাব হচ্ছে যে এইভাবে যদি আমরা মনে করি যে কবর নাটকের লাশগুলো কবরে চলে গেছে, তাহলে আমার মনে হয় না যে এটা যথাযথভাবে চিহ্নিত করা হলো এর বিষয়বস্তু। তার মানে এখানে দুইটা বিষয় গুরুত্বপূর্ণ। পয়েন্ট অফ ভিউ অর্থাৎ বাংলাদেশের অধিপতিশীল সাহিত্য শাস্ত্রবাদী সমালোচনা, এমনকি জামিল আহমেদের ইন্টারেস্টিং নাট্য সমালোচনা, দুইটাই একই ধরনের ফাঁদে নিপতিত। তারা সবাই হচ্ছে যে মূলত মুর্দা ফকিরের পয়েন্ট অফ ভিউ থেকে কবরটা দেখেন। তার মানে কবর নাট্য, আরেকটা হচ্ছে যে মুর্দা ফকিরের পয়েন্ট অফ ভিউ থেকে কবর নাট্য। এখন বাংলাদেশের মানে প্রতাপশালী সাহিত্য সমালোচনা এবং জামিল আহমেদের নাট্য সমালোচনা দুইটাই মূলত গ্রহণ করেছে নেতার পয়েন্ট অফ ভিউ। আর পয়েন্ট অফ ভিউ আমরা জানি যে থিয়েটারে, লিটারেচারে এবং ফিল্মে পয়েন্ট অফ ভিউ মানে যে চরিত্রের দৃষ্টিকোণ থেকে গল্পটা বলা হয়। তো এই প্রভাবশালী এই সমালোচনার ধারা সবাই প্রায় নেতার পয়েন্ট অফ ভিউ থেকেই নাটকটাকে দেখেছেন। কারণ আমাদের দেশে সাহিত্য সমালোচনা, শিল্প সমালোচনা বাস্তববাদ দ্বারা প্রভাবিত। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি বাস্তববাদ বিশ্বাস করবো নাকি পরাবাস্তববাদ বিশ্বাস করব? বাস্তববাদ বিশ্বাস করলে জামিল আহমেদদের, আনিসুজ্জামানদের পয়েন্ট অফ ভিউ গ্রহণ করা ঠিকই আছে। নেতার দৃষ্টিকোণ থেকে কবরের লাশগুলো আবার কবরে চলে গেছে, তারা হ্যালুসিনেশনে ভুগছিল। কিন্তু আমি প্রস্তাব করব যে শিল্পী হিসাবে মনির চৌধুরী যে আরেকটা পয়েন্ট অফ ভিউ তৈরি করে দিয়েছেন, মুর্দা ফকিরের পয়েন্ট অফ ভিউ, যেটা পরাবাস্তব, সুরিয়াল, যেটা ডিপ মাইন্ডের আকাঙ্ক্ষাকে তুলে ধরে। তো সেখানে দেখবো যে লাশগুলো কবরে যায় না। আমি গ্রহণ করতে চাই মনির চৌধুরী যদি ভাবাদর্শিক অবস্থান থাকে, শিল্পী হিসাবে কিন্তু উনি ওইটা তৈরি করে দিয়েছেন। উনি বাঙালি সাংস্কৃতিক জাতীয়তাবাদী এবং ভাষা আন্দোলনে অংশগ্রহণের কারণে জেলে ছিলেন এবং নাটকটা লিখছিলেন, তবু শিল্পী হিসাবে ওই যে আইডিওলজিক্যাল ডিস্টেন্স বজায় রাখা, এটা রাখতে পেরেছিলেন। এই জন্য উনি গুরুত্বপূর্ণ আর্টিস্ট, ক্রিয়েটিভ মানুষ। কারণ উনি হচ্ছে যে দুইটা জিনিস রাখার ভেতর দিয়ে যে দ্বন্দ্বটা দেখিয়ে দিচ্ছেন, দর্শক সিদ্ধান্ত নেবে কোনটা গুরুত্বপূর্ণ হবে। যদি আমরা নেতার দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে লাশগুলো কবরে চলে গেছে, এটা একটা বেদনা মাত্র। আর অন্যদিকে মুর্দা ফকিরের দৃষ্টিতে যদি আমরা দেখি, কবর থেকে উঠে চলে গেছে। কারণ আপনারা দেখবেন মুর্দা ফকির ডাকছে নেপথ্য থেকে, এই তোরা আয়, উঠে আয়, লাশগুলো চলে আয়। তার মানে এই যে মঞ্চের নেপথ্যে চলে গেছে, তার মানে মঞ্চের বাইরে নেপথ্য কি? নেপথ্য হচ্ছে আমাদের ঢাকা শহর, সমাজ। তার মানে হচ্ছে যে এই মুর্দা ফকির জনসমাজের মধ্যে নিয়ে যাচ্ছে লাশগুলো। তার মানে মৃতরা জীবিতদের মধ্যে আছে। তার মানে ওরা মরেছিল কেন? মিছিলে গুলি খেয়ে। তার মানে যারা প্রতিবাদ করে, প্রতিরোধ করে, জেগে উঠে, তারা কখনো মরে না। এবং এই জনপদের মধ্যে এই মানে মৃত্যুঞ্জয়ী মানুষেরা আছে। সেই জন্য আমি সংক্ষিপ্ত করে ফেলতে চাই, সেই জন্য কবর নাট্য সংক্রান্ত যে দৃষ্টিভঙ্গি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে, এটা একদিক থেকে ভুয়া হয়ে যাবে মুর্দা ফকিরের দৃষ্টিতে দেখলে। ভাষা আন্দোলনের দৃষ্টিতে হলে এটা হবে ড্রামা এজ এ টেক্সট, যেটা অতীতের স্মৃতি বহন করছে মাত্র। 52 সালে লেখা হয়েছিল এবং পুরনো একটা ইতিহাসের ইমপ্রিন্ট হিসাবে থেকে যাবে। তাহলে আজকে কি মানে দাঁড়াবে? একটা টেক্সটে যদি আজকে মানে না দাঁড়ায়, তাহলে ওই টেক্সট আমরা পড়বো কেন, যেটা কাজে লাগে না? তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে মুর্দা ফকিরের পয়েন্ট অফ ভিউ এখানে মনির চৌধুরী তলে দিয়ে দিয়েছেন। কারণ এখানে দুইটা শৈলী আছে সৃজন পদ্ধতি, ক্রিয়েটিভ মেথডের দিক থেকে। একটা বাস্তববাদের ব্যবহার আর একটা পরাবাস্তববাদের ব্যবহার। বাস্তববাদ অনুযায়ী বাস্তবের প্লেনে থাকে হচ্ছে যে নেতা, ইন্সপেক্টর, গার্ড, এরা অর্থাৎ রাষ্ট্রের লোকজন, আমলাতন্ত্র, এটা সেটা মিলে এই রাষ্ট্র। আর রাষ্ট্রের বাইরে যারা দাঁড়াচ্ছে, যে জনগণ, মুর্দা ফকির, তারা হচ্ছে আসলে পরাবাস্তব। তার মানে তারা হচ্ছে সুরিয়াল জগৎ। কিন্তু পরাবাস্তবতা আমি এখানে পরে আলোচনা করেছি। যদি আমরা ফ্রেডেরিক জেমিসনের থিওরি অনুযায়ী দেখি, যে মার্ক্সবাদ এবং ফ্রয়েডীয় মনসমীক্ষণের ধারণাকে মিলিয়ে
ফ্রেডেরিক জেমিসন একটা প্রস্তাব করেন থিওরি, আমি পরেরটা আগে নিয়ে আসতেছি, কারণ কথা তো এইভাবেই চলবে, আগ পর এটা তো লিনিয়ার পদ্ধতিতে চলে না, জীবনে এরকমই না। তো সেই জন্য হচ্ছে যে দেখতে পাবো পলিটিক্যাল আনকনসিয়াসের কথা বলেন। মুর্দা ফকির হচ্ছে যে ওই একটা জনপদের জনগণের রাজনৈতিক অজ্ঞান মনের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করেন, এবং হচ্ছে যে মুর্দা ফকির ওই রকম একটা প্রতীকী চরিত্র যেটা আজকেও আছে। মুর্দা ফকির যারা ডাকে যে কোনো দ্রোহে, বিপ্লবে, তার মানে হচ্ছে কবর নাটকটা আসলে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ তা না, যে কোনো আন্দোলনের, দমনের, বিক্ষোভের প্রেক্ষাপটে। আপনি 24-এর গণঅভ্যুত্থানের নাটক এটা, এমনকি কবর নাট্য 1971 সালে যে মুক্তিযুদ্ধ হবে, আবার যে জাগবে, বা 69-এ যে অভ্যুত্থান হয়েছিল এটা যে জাগবে, এটার ফোরশেডো করে, পূর্বাভাস দেয়। বড় সাহিত্য সবসময় এটা পারে। তো কবর নাট্য এই জন্য বড় সাহিত্য, মুনির চৌধুরী এই জন্য বড় নাট্যকার, যিনি হচ্ছে একসঙ্গে দুইটা পয়েন্ট অফ ভিউ দেখাচ্ছেন, তার নিজের ভাবাদর্শ চাপিয়ে দেননি, ইম্পোজ করেন নাই। তো সেই জন্য হচ্ছে যে, এবং কিন্তু আমরা যেহেতু ভাবাদর্শ দ্বারা প্রভাবিত সমালোচক, মানে আনিসুজ্জামান থেকে শুরু করে সৈয়দ জামিল আহমেদ পর্যন্ত, তারা সবাই বাঙালি সাংস্কৃতিক জাতীয়তাবাদের আখ্যান হিসাবে দেখে ওনারা, এমনকি রণেশ দাশগুপ্ত জেলখানায় হতাশ হয়েছিলেন যে কবর নাটক কিভাবে শেষ হলো, কেন এইভাবে লাশগুলো কবরে চলে গেল, উনিও ওই বিভ্রম করেছিলেন। রণেশ দাশগুপ্ত কিন্তু অসাধারণ উপন্যাসের শিল্প ইত্যাদি নিয়ে অনেক অসাধারণ লেখা লিখেছেন। উনি মানে খুব বিরক্ত হয়েছিলেন, খারাপ লেগেছিল ওনার, আমরা তথ্য পাই যে হচ্ছে যে এইভাবে কবর চলে গেল, শেষটা তো বিপ্লবী শেষ হওয়া উচিত ছিল। এখন একজন শিল্পী তো ওইরকম বিপ্লবের বয়ান প্রচার করবে না, শিল্পী জীবনকে জটিলভাবে তুলে ধরবেন তার মতো করে। তো এই জন্য হচ্ছে যে তার মানে মুর্দা ফকিরের পয়েন্ট অফ ভিউটা রেখে দিয়েছিলেন আমাদের জন্য, যাতে আমরা পরে বুঝে নিতে পারি। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আমি আর এসব পড়লাম না যে এটা কি। তো তার মানে হচ্ছে আমার প্রশ্ন ছিল যে আমরা কোনটা বিশ্বাস করব, বাস্তববাদ না পরাবাস্তববাদ। আমার কথা হচ্ছে যে যদি বাস্তববাদ বিশ্বাস করি, রিয়েলিজম বিশ্বাস করলে আমরা মুর্দা ফকিরের নেতার পয়েন্ট অফ ভিউ গ্রহণ করতে হবে, অর্থাৎ পাকিস্তান রাষ্ট্রের প্রতিনিধিত্ব যারা করেছিল তাদের, কিংবা যে কোনো রাষ্ট্র, প্রতীকী রাষ্ট্র, যেটা আমি পরে রাষ্ট্র সংক্রান্ত আলোচনা করেছি, যেটা আমি পরে মোহাম্মদ আজমের লেখাতেও পেয়েছি, যে এইখানে হচ্ছে যে মুনির চৌধুরী নাটকের যে রাষ্ট্র কল্পনা হাজির করেন, সেখানে হচ্ছে যে আমরা মার্কসিস্ট দৃষ্টিতে জানি রাষ্ট্র মাত্রই রিপ্রেসিভ স্টেট। হ্যাঁ, যেহেতু রুলিং ক্লাস রিপ্রেশন করে, শাসক শ্রেণী যেহেতু পলিটিক্যাল ইকোনমির দৃষ্টিতে দেখলে যেহেতু সমাজকে হচ্ছে যে তারা শোষণ করে, রাষ্ট্রকে জনগণ শোষিত হয়, সেই জন্য ক্ষমতাবানদের ভাবাদর্শিত রাষ্ট্র, তো সেই জন্য হচ্ছে যে আসলে রাষ্ট্র রিপ্রেসিভ। কিন্তু পরবর্তীতে দেখা গেল কি যে রিপ্রেশন মানে হচ্ছে যে দমনমূলক বা শোষণমূলক। তো এর বাইরে আলথুসার মার্ক্সবাদকেও বাঁচাইছে, এবং উনি অবশ্যই গ্রামসি দ্বারা প্রভাবিত, এইসব হেজিমনির ধারণা ইত্যাদি দ্বারা প্রভাবিত। উনি দেখালেন যে আরএসএ রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস একদিকে, নেতা যে পুঁতে ফেলতে চাই, একটু আগে একজন বলে গেলেন, আমিন ভাই বলছিলেন, আমি এটা লিখেছিলাম এখানে, আমি আর এক্সাম্পল দিতে চাচ্ছি না। উনি হচ্ছে নেতা হচ্ছে রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাসকে, অর্থাৎ দমনের মাধ্যমে, ফোর্স করার মধ্য দিয়ে, ওই সেন্টুরের যে ধারণা আছে না মেকিয়াভেলি প্রিন্সের মধ্যে, আপনারা দেখবেন যে জন্তুর মুখটা, অর্থাৎ রাষ্ট্র তার আর্মি দিয়ে, পুলিশ দিয়ে, গুন্ডা বাহিনী দিয়ে হচ্ছে যে দমন করতে চায়। নেতা বলে যে দমন করো, পুঁতে ফেলো, 25 হাত 20 হাত অনন্তে অতলে ডুবিয়ে দাও, তলিয়ে দাও, ঢুকিয়ে দাও, পুঁতে ফেলো। কিন্তু এইভাবে স্টেটকে একটা জিনিস দেখাচ্ছে ইন্টারেস্টিংলি, হাফিজ ইন্সপেক্টর আমলাতন্ত্রের প্রতিনিধিত্ব যে করে, সে কিন্তু আইডিওলজিক্যাল, যে মানে আইএসএ আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস, অর্থাৎ রাষ্ট্র দমন করে শুধুমাত্র হচ্ছে যে এই বন্দুক দিয়ে না, জোর খাটায় না, রাষ্ট্র ভাবাদর্শ উৎপাদন করে, হেজিমোনাইজ করে। হ্যাঁ, তার বিভিন্ন প্রতিষ্ঠান দিয়ে বিভিন্ন বয়ান তৈরি করে, নানান কিছু। এর মধ্যে একটা হচ্ছে যে ধর্ম, আর একটা হচ্ছে পরিবার। তো এখানে দেখবেন যে ইন্সপেক্টর হাফিজ পরিবারের ধারণা নিয়ে আসে, অর্থাৎ মা এবং স্ত্রীর রোল প্লে করে। রোল প্লে করায় বলে যে লাশগুলো তোর দেখ, মা বাছা দল, আয় আয়, এবং স্ত্রীর কোলে থাকে আরেকটা লাশের, স্ত্রীর কোলে মিন্টু থাকে, তার সন্তান। এই পরিবারের বাৎসল্য রসে সিক্ত করিয়ে দিয়েও যদি লাশগুলোকে কবরে পাঠিয়ে দেওয়া যায়, তাহলেও হচ্ছে তো বাঁচা গেল, কাজটা হলো তাদের যে মূল লক্ষ্য। কিন্তু হচ্ছে যে এইভাবে আমরা দেখি, তার মানে মুনির চৌধুরী অসাধারণভাবে বুঝেছিলেন রাষ্ট্র কেবলমাত্র রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস না, রাষ্ট্র একই সঙ্গে আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস। এটা ইন্টারেস্টিং দিক। হ্যাঁ, যে তার মানে আলথুসারের দৃষ্টিতে দেখলে আমরা দেখব যে ভাবাদর্শ কিভাবে কাজ করে রাষ্ট্র ক্ষমতার বিস্তারে এবং রাষ্ট্রকে অস্তিত্বশীল রাখার জন্য। সেক্ষেত্রে হচ্ছে যে ইন্সপেক্টর এটা করে। এবং ইন্টারেস্টিংলি
পুলিশ সম্পর্কে আমাদের যে ধারণা, পুলিশ মানে হচ্ছে যে সে বন্দুক দিয়ে গুলি করবে, এখানে কিন্তু পুলিশের একটা অন্য মাত্রা হাজির করে, অর্থাৎ রাষ্ট্রের দমনকারী যন্ত্রগুলোর মধ্যেও এমন উপাদান থাকতে পারে যারা দমন নয়, তারা অন্য পদ্ধতিতে সিস্টেমে কায়দা করে দমন করতে পারে। তার মানে মনীষ চৌধুরীর ওই বুদ্ধিমত্তার শার্পনেস ছিল, যেটা হচ্ছে যে হাফিজ চরিত্রায়নের মধ্যে দিয়ে এটা প্রকাশ পায় আর কি। তো এইটা একটা দিক যেটা হচ্ছে যে তাহলে আমরা দেখব যে বাস্তববাদ এবং পরাবাস্তববাদ দুইটা শৈলীর স্টাইলের সংশ্লেষ ঘটেছে কবর নাটকে। এবং আমরা দেখব দুইটা পয়েন্ট অফ ভিউ আছে, একটা নেতার পয়েন্ট অফ ভিউ, একটা মুর্দা ফকিরের পয়েন্ট অফ ভিউ। আমাদের প্রভাবশালী সমালোচনা একটা পয়েন্ট অফ ভিউ গ্রহণ করার ফলে আমরা নেতার দৃষ্টিকোণ থেকে কবর নাটকের বিষয়বস্তু নির্ণয় করি, যে শেষ পর্যন্ত লাশগুলো কবরেই চলে গেল। আর কিন্তু আমরা যদি এইটা বিরোধিতা করে, আমার প্রস্তাব হচ্ছে মুর্দা ফকিরের পয়েন্ট অফ ভিউ থেকে গ্রহণ করলে বরং আমরা ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে কবরকে কনটেক্সচুয়ালি পাঠ না করে আমরা কন্টেম্পোরারি দিক থেকে, সমকালীনতার দিক থেকে কবর নাট্যের টেক্সটকে আমরা পাঠ করতে পারি এবং অর্থ করতে পারি আজকের দিনেও যে কোনো জাগরণের দ্রোহে, তখন কবর নাট্য কালজয়ী হয় এবং এটা মিনিংফুল। এই কারণেই আমি কবর নাটক নিয়ে আলোচনা করতে এখানে আগ্রহী হয়েছি, কারণ কবর নাট্য আজকের দিনে 2024 সালে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে দারুণভাবে প্রতিফলিত করে রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ক কি, এইরকম ব্যাপার আছে। আর কি স্যার, আমি কি আর বলবো কিছু? আমার কি সময় শেষ হয়ে গেছে? আরেকটা ব্যাপার হচ্ছে যে, যেটা হচ্ছে কি যে মনীষ চৌধুরীর কবর নাটক, সেটা হচ্ছে ওনার পারফরমেন্স আর্ট। পারফরমেন্স আর্ট নিয়ে আমরা আলোচনা, যদি ফাইন আর্টসে কেউ থাকেন এবং আপনারা ইদানিং আমরা দেখছি ঢাকা শহরে বিশেষ করে, আমার নিজের আগ্রহ আছে থিয়েটার থেকে প্রস্থান করে যে আর্ট এবং ফাইন আর্টস থেকে দ্বিমাত্রিক শিল্প মাধ্যম থেকে প্রস্থান করে যে আর্ট অ্যাকশন হয়ে ওঠে, যেটা অ্যাকশন পেইন্টিং। জ্যাকসন পোলক নামে একজন ছিলেন আমেরিকাতে, যে হচ্ছে ছবি আঁকতো এরকম নেচে নেচে, তার মানে তার অ্যাকশনটাই হয়ে উঠেছে মানে আর্ট। তো এইগুলা পরবর্তীতে আরো ওয়েস্টার্ন মানে অনেক মুভমেন্ট ঘটেছে, সেটার মধ্য দিয়ে পারফরমেন্স আর্টের বিকাশ। আমাদের দেশে কিন্তু ওই শিল্প আন্দোলনের ধারাবাহিকতায় কালিদাস কর্মকার সহ অনেক চিত্রশিল্পীরা পারফরমেন্স আর্ট করেছেন। কিন্তু আমার নিজের অনুসন্ধানে আমি একটা সামান্য লেখা লিখেছিলাম 2013 সালে, বাংলাদেশের পারফরমেন্স আর্ট কিভাবে বিকশিত। আমরা দেখবো যে এটার এস্থেটিক জেনিওলজি হচ্ছে পশ্চিম, কিন্তু সোশ্যাল জেনিওলজি, সোশিওলজিক্যাল মানে সামাজিক যে প্রবংশ দ্বারা আমাদের এই অঞ্চলেই আছে। দেখবেন যে আল্লাহ মেঘ দে পানি দে বলে মানুষজন হচ্ছে আগে ভিক্ষা চাইতো, বৃষ্টির মধ্যে মাটিতে লেপালিপি করতো, এটা পারফরমেন্স আর্ট ওই অর্থে বললে। তো পারফরমেন্স আর্ট আরো অনেক ব্যাখ্যা আছে। সহজভাবে পারফরমেন্স আর্টকে আমরা বলতে গেলে আমরা বলতে পারি শরীরের সাথে, নশ্বর শরীরের সাথে নশ্বর এফিমেরাল আর্টের যে সম্পর্ক, অর্থাৎ ক্ষণস্থায়ী, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে মানব শরীর দেহের যে সম্পর্ক বিক্রিয়া ঘটে, সেটা কি অর্থ বহন করে। ওই দিক থেকে আমি বলবো যে কবর নাটকটা 1953 সালে মনীষ চৌধুরী লিখে 1971 সালে তার 14 ডিসেম্বরের পরিণতির কবর সম্পর্কে পূর্বাভাস দিয়ে, এটা ওনার একটা অটোবায়োগ্রাফি এক অর্থে, কারণ উনিও প্রতিরোধে অংশ নিয়েছিলেন, প্রতিবাদে অংশ নিয়েছিলেন এবং লাশগুলো যেমন হচ্ছে যে কবরস্থ করতে চেয়েছে বাস্তবে, আর পরাবাস্তবে লাশগুলো যে কবরস্থ হয়নি, সেই লাশগুলো যে দাবিতে, ভাষা যদি আমরা হয় একটা প্রতীক, অর্থাৎ যে কোনো প্রাণের দাবিতে যখন মিছিল করে মানুষ এবং লাশ হয়, তারা কবরে যায় না। কবরে আপাততভাবে পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য বাস্তবতাকে যে উপলব্ধির পদ্ধতি, বাস্তববাদ, পজিটিভিজম বা রিয়েলিজম বা প্রত্যক্ষণবাদ, সেই অনুযায়ী দেখলে হচ্ছে যে আমরা দেখব যে মনীষ চৌধুরী কবরস্থ হয়েছেন। কিন্তু মনীষ চৌধুরীকে নিয়ে যখন আমরা 2024 সালের 5 ডিসেম্বর আজকে আমরা আলোচনা করছি, এই পারফরমেন্স যখন করছি আমরা, তখন আমরা দেখব যে মনীষ চৌধুরী বেঁচে আছেন। তার মানে কবর নাটকটি হচ্ছে যে মনীষ চৌধুরী পারফরমেন্স আর্ট, যেটা আগে উনি রচনা করে গিয়েছিলেন। এরকম একটা পারফরমেন্স আর্ট হচ্ছে যে আপনার 4.48 সাইকোসিস নামে সারা কেইন লিখেছিলেন 2000 সালের দিকে, ইংল্যান্ডের একজন মানে দুর্ধর্ষ পোস্ট মডার্ন কবি এবং নাটককার। উনি এইটা ভোর 4:48 লিখতেন এবং উনি 4:48 আত্মহত্যা করেন বা হসপিটালে চলে যান, অনেক ওষুধ খেয়ে মারা যান এবং পুরো ঘটনাটা ওই রকমই 4.48 সাইকোসিসে আছে। তো আমার কাছে মনে হয় যে কবর নাট্যের যে লাশ হওয়া এবং লাশগুলোর কবরে না যাওয়া ইত্যাদি ব্যাপার, তো সেগুলো হচ্ছে যে
মুনির চৌধুরী তার নিজের জীবন সম্পর্কে বলে গেছেন। ফলে এই কবর নাটকটি বা নাট্যটি মুনির চৌধুরী এক প্রকার অটোবায়োগ্রাফি। ফলে কবর নাট্য পাঠ করলে, মুনির চৌধুরীর জীবনী পাঠ না করলেও চলে, আমরা যারা শিল্প রস পিপাসু তারা আমরা জীবনী পাঠের চেয়ে সাহিত্যকর্ম পাঠের মধ্য দিয়েও লেখকের অথরের বায়োগ্রাফি জানতে পারি ডিফারেন্ট ওয়েতে। যেটা হিস্টোরিয়ানরা যেটা করে তারা ডেটা নিয়ে আসে, আর শিল্পীরা সেন্সোরিয়াল ডেটা ব্যবহার করে শিল্পকর্ম করেন, সাহিত্যকর্ম করেন। ফলে এই সেন্সোরিয়াল ডাটা ইন্দ্রিয় একটা উপাত্ত হিসাবে কাজ করতে পারে। ফলে ইন্দ্রিয় গ্রাহ্য ভাবে, মানে অতীন্দ্রিয় উপায়ে উনি বুঝতে পেরেছিলেন যে তার জীবনে এরকম হতে যাচ্ছে। এটা হচ্ছে যে আমাদের এক ধরনের ভালোবাসা সিক্ত প্রস্তাব না শুধু, এটা সাহিত্য পাঠেরও আরেক ধরনের পদ্ধতি। এটা একটা কথা। আর একটা প্রসঙ্গ যেটা বলতে পারি যে এমনিতে সবাই বলেন যে কবর নাটকটি হচ্ছে যে আরভিন শো তার হচ্ছে যে ছায়াপাত লক্ষ্য করেন। এই বিষয়ে আমার কিছু বক্তব্য আছে, যে যদিও আমাদের প্রায় সকল সমালোচকই কবর নাটকের শক্তি, তার স্বকীয়তা ইত্যাদি বিষয়ে একমত হয়েছেন, কিন্তু একমত হলেও ওই ব্যাখ্যা নাই কোথায় ঠিক কিভাবে স্বতন্ত্র কবর নাটকটি। এক্ষেত্রে আমি কিছুটা একটু আলাপ করতে চাই, এটা আমি একদম পরেই আপনাদের সামনে বলছি, এটা আমার শেষ পৃষ্ঠা। প্রায় এটা হচ্ছে যে আমরা যদি এখানে প্রস্তাব করতে চাই যে মুনির চৌধুরী অন্য নাট্যকারদের নাটক পাঠ করার ক্ষেত্রে আত্মস্থ করেছিলেন সিমটোমেটিক রিডিং কৌশল। এই পাঠ পদ্ধতি প্রয়োগ করে সাব্যস্ত করা যায় কোন একটি আদি উৎস বা টেক্সটের অচিহ্নিত সাংস্কৃতিক শর্তাবলী। এই শর্তাবলী চেনার মাধ্যমে জানা যায় একটি টেক্সটের মধ্যে লুকায়িত মেলেবিলিটি বা নমনীয়তা বলতে পারি বা নাজুকতা বলতে পারি। এটি কোনো টেক্সটের এমন গুণ যা ওই টেক্সটকে ভেঙে বা না ভেঙে অন্য রূপ দেবার সম্ভাবনা জারি রাখে। এর ফলে আরভিন শোর বারি দ্য ডেড নাটকের একজন সৃষ্টিশীল পাঠক হিসেবে মুনির চৌধুরী অনুধাবন করতে সক্ষম হয়েছিলেন একটি বিশেষ টেক্সচুয়াল ট্রুথ বা টেক্সচুয়াল সত্য। সেটা হচ্ছে দ্য টেক্সচুয়াল কন্ডিশনস অনলি ল ইজ দ্য চেঞ্জ অফ ল। অর্থাৎ যে কোনো টেক্সটের মূল সত্য হচ্ছে যে এটা পরিবর্তন হবে, পরিবর্তনের সত্যটাই টেক্সটের সত্য। এবং এইটা মুনির চৌধুরী আরভিন শোর বারি দ্য ডেড নাটক পড়ে বুঝেছিলেন, বা উনি অন্য নাটক পড়ে বুঝেছিলেন, যেভাবে যে কারণে শেক্সপিয়ারের অনেক নাটক থেকে নতুন অনেক নাটক হচ্ছে। তো তার মানে এটা একটা কিন্তু একটা বিশেষ সৃজন পদ্ধতি। তার মানে হচ্ছে শক্তিশালী যে কোনো টেক্সটের মধ্যেই থাকে একটা দুর্বলতা, মেলেবিলিটি থাকে, নাজুকতা থাকে। পরের উত্তরসূরি, পরের পূর্বসূরি সৃষ্টিশীল লেখকদের, নাট্যকারদের, উপন্যাসিকদের থেকে ওই উপন্যাস, কোন একটা উপন্যাস পড়ে বা নাটকটা পড়ে তার ভেতরের মেলেবিলিটিটা খুঁজে পায়। ওই মেলেবিলিটিটাকে এটাতে এঁটেল মাটির মতো লম্বা করা যাবে, এটা দিয়ে অন্য গয়না, অন্য পুতুল তৈরি করা যায়। তো আমার প্রস্তাব হচ্ছে মুনির চৌধুরী আরভিন শোর বারি দ্য ডেড নাট্যের মেলেবিলিটি চিনেছিলেন, চিনে তার যে সংস্কৃতিতে যে শর্তাবলী বিরাজ করেছে সেটার সাথে মিলিয়ে তার নিজস্ব শিল্প বোধ দিয়ে, সৃষ্টিশীলতা দিয়ে, জেনুইনিটি দিয়ে উনি এই নাটকটা নতুন করে তৈরি করেছেন। ফলে এটা একটা বিধান। কবর নাটককে আমাকে দায়িত্ব দিলে আমি নিজেও, বা আমি দায়িত্ব নিলে বা আমি করতে চাইলে, আগ্রহী হলে আমার মতো করে আমিও আরেকটা কিছু করতে পারি, আপনিও করতে পারেন। তার মানে হচ্ছে যে একটা টেক্সট আসলে একটা বংশধারার সম্ভাবনা রাখে। মানুষ যেমন বংশ বৃদ্ধি করে, টেক্সটও বংশ বৃদ্ধি করতে পারে, এটা আরেকটা প্রস্তাব। এবং আরভিন শোর বারি দ্য ডেড থেকে, কারণ প্রত্যেকটা টেক্সটের মধ্যে মেলেবিলিটি থাকে। মানব জীবনে যেমন মনে করে শৌর্যবীর্য থাকলেই হচ্ছে বংশবৃদ্ধি হয়, টেক্সটের দুর্বলতা থাকলে পরের টেক্সট তৈরি হয়। আপাতত ভাবে এটা শক্তিশালী টেক্সট, এই জন্য আকৃষ্ট হবে পাঠক, কিন্তু তার ভেতরের নাজুকতাটা বুঝবে না পরের সৃজনশীল লেখক, শিল্পী বুঝে সে নতুন টেক্সট তৈরি করতে পারেন। মুনির চৌধুরী আরভিন শোর বারি দ্য ডেড নাট্যে নিহিত মেলেবিলিটিকে বুঝেছিলেন এবং তার মতো করে তিনি আবার এটাকে নতুন করে প্রসেস করে ফেলতে পেরেছিলেন। পরে উনি এটা কবর নাট্য লিখেছিলেন। এটা হচ্ছে যে আমার থিওরিটিক্যাল প্রপোজিশন। কারণ এটা বুঝতে পারা যায় যে হচ্ছে যে পরিবর্তনের বিধান, এটা বুঝতে পারা যায় অ্যাপ্রোপ্রিয়েশন স্টাডিজ থেকে। আমাদের এখানে ট্রান্সলেশন স্টাডিজ সাম্প্রতিককালে আলোচনা হচ্ছে, অ্যাডাপ্টেশন স্টাডিজ আরো কম, অ্যাপ্রোপ্রিয়েশন স্টাডিজ তো নাই বললেই চলে আর কি। তো সেই জন্য অ্যাপ্রোপ্রিয়েশন স্টাডিজ বলে যে অ্যাপ্রোপ্রিয়েশন স্টাডিজ আর মোর লাইকলি বাই ডেফিনিশন টু বি কনসার্নড উইথ দ্য ইম্প্যাক্ট উই হ্যাভ অন দ্য প্লেস and the impact they have on us.
অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েশন স্টাডি আমাদেরকে বলে একটা নাটক, ধরেন মুনির চৌধুরীর ক্ষেত্রে আরভিন শর বাড়ি দ্য ডেড, এই নাটকটি মুনির চৌধুরীর জীবনে যে প্রভাব ফেলেছিলেন এবং মুনির চৌধুরীর জীবন এবং উপলব্ধি ওই নাটকে যে প্রভাব ফেলেছে, মানে বাড়ি দ্য ডেড, এটি কিন্তু দুইটা যেন টেক্সট কিন্তু জীবন্ত হয়ে ওঠে, এর সাথে একটা সংলাপ চলে, ডায়ালগ চলে, রিলেশনশিপ তৈরি করে। ওই রিলেশনশিপের ভেতরে দুজনেই দুজনকে প্রভাবিত করে, টেক্সটও পাঠককে প্রভাবিত করে, পাঠকও টেক্সটকে প্রভাবিত করে, করার ভেতর দিয়ে যে মানে ইমপ্যাক্ট ফেলাফেলির যে খেলা চলে, ওই চলার ভেতর দিয়ে একটা টেক্সট নতুন করে জন্ম নেয় এবং ওই নতুন টেক্সটের জন্মদানকারী কনটেক্সটে এটা অ্যাপ্রোপ্রিয়েটেড হয়। এটা হচ্ছে যে একটা ব্যাপার, যে কারণে আপনি দেখবেন গীতাঞ্জলি উপনিষদেরই তো একদম অ্যাপ্রোপ্রিয়েশন। শেক্সপিয়ারের নাটকগুলো হরদম, আমি হচ্ছে যে মোটামুটি শেক্সপিয়ার পাঠ করার চেষ্টা করছি, সবগুলো নাটক আমার পিএইচডি বিষয়ও ছিল, সেই জন্য আমি একটু মানে ধুকপুক চিত্তে বলতে পারি যে শেক্সপিয়ারের প্রায় সকল নাটকই হচ্ছে যে স্থানীয় লোকগল্প, কিংবদন্তি কিংবা কোনো আখ্যান, রোমান আখ্যান এইসব থেকে নেয়া। কিন্তু তার মানে কি আমরা কি বলবো শেক্সপিয়ার জিনিয়াস না? শেক্সপিয়ার ওই গল্পগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট করেছেন। ফলে কবর নাট্যের মৌলিকত্ব এখানে, এটা ছায়াপাত এইসব বললে হবে না, এটা অ্যাপ্রোপ্রিয়েটেড। কারণ বাড়ি দ্য ডেড টেক্সটের একটা মেলেবিলিটি আছে, এমনকি কবর নাট্য সেটাকে অ্যাপ্রোপ্রিয়েট করলেও এটার মধ্যে মেলেবিলিটি, নাজুকতা আছে, আমরা নতুন কবর লিখতে পারবো। এটা হচ্ছে যে এই ফলে মুনির চৌধুরী একজন অসাধারণ মৌলিক নাট্যকার, এটা হচ্ছে যে একটা কথা। তার মানে আমি যদি উপসংখ্যাটা আমি লিখে বলতে চাই যে বাংলাদেশে কবর নাট্যের প্রতাপশালী সমালোচনামূলক যে ডিসকোর্স গড়ে উঠেছে, সেখানকার সাহিত্যবাদী সমালোচনা থেকে কবর নাট্যের পরিপূর্ণ উপলব্ধি ঘটে না। কারণ নাট্য যে লিখিত সাহিত্যের একটি বিশেষ রূপ, ওও তা অভিনীতব্য কলা, সেটা আমলে নেওয়া হয় না বা হয়নি। অন্যদিকে সৈয়দ জামিল আহমেদের নাট্যবাদী সমালোচনা কবর নাট্যের টেক্সট পাঠে নতুন দিশা দিলেও তা প্রযোজনার ইতিহাস হয়ে ওঠে। এটা ওনার পদ্ধতিটা হচ্ছে থিয়েটার হিস্টোরিওগ্রাফি। আমার প্রশ্ন কিন্তু প্রযোজনার কথা না। কবর নাট্য ৭২ সালে আরণ্যক করেছে, ৫৬ সালে কার্জন হলে হয়েছিল, সেইগুলা প্রযোজনার হিস্ট্রি। উনি প্রযোজনার হিস্ট্রি নিয়েছেন। আমার প্রস্তাব হচ্ছে যে কবর প্রযোজনা না করেও লিখিত টেক্সট আকারে পড়লে এটার পাঠ পদ্ধতি কেমন হবে সেটা বুঝতে পারার চেষ্টা করা। ফলে হচ্ছে যে থিয়েটার হিস্টোরিওগ্রাফি না, ড্রামা ইজ এ টেক্সট টু বি পারফর্মড, এইভাবে যদি পাঠ করি, যদি বাংলা বিভাগে পড়ানো হয় বা ইংরেজি বিভাগে পড়ানো হয় বা থিয়েটার বিভাগেও যদি নাট্য সাহিত্য যখন পড়ানো হয় এবং সেটা যখন ড্রামা ইজ এ টেক্সট টু বি পারফর্মড হিসেবে পড়াটাই বেশি জরুরি আর কি। হ্যাঁ, এটা আপনারা এসেনশিয়ালিজম হিসেবে নেবেন না, কিন্তু এটা আমার একটা বলা কথা আর কি। তো সেক্ষেত্রে অভিনয়যোগ্য টেক্সট রূপে কবর নাট্যের পাঠ পদ্ধতি সম্পর্কে স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি উৎপাদন করে না। আমার এই আলোচনা সামান্যভাবে আমি খাপছাড়াভাবে বলার চেষ্টা করেছি যে স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি কি হতে পারে। এমনকি নাট্যবাদী সমালোচনার জাতীয়তাবাদী অর্থ উৎপাদনে সীমিত থেকে শিল্প সাহিত্যের কন্টেক্সচুয়াল বা প্রতিবেশগত সম্পর্কের অতি প্রভাব মেনে নেওয়ার ফলে ভাবাদর্শ থেকে দূরত্বে থাকা নাট্যকর্মের স্বকীয় টেক্সচুয়াল সত্যতা নির্ণীত হয়নি এবং সর্বাংশে তা সাহিত্য শাস্ত্রবাদী প্রতাপশালী বয়ান অর্থাৎ জাতীয়তাবাদী মহাবয়ানের ভিত্তি আবর্তিত, যেটা আমি কিছু চেষ্টা করেছি। এই প্রবন্ধের মধ্যে আরো অনেক কিছু ছিল, আমি সেটা আলোচনা করিনি এবং আশা করি সুমন রহমান, মোহাম্মদ আজম এবং হচ্ছে যে ফারহানা আক্তার এই গুণীজনদের আলোচনায় এর বাইরের জাতীয়তাবাদী মহাবয়ানের বাইরের কথা আমরা শুনে আর আলোকিত হতে পারবো। আপনাদেরকে ধন্যবাদ। সুধীবৃন্দ, তথ্য সমৃদ্ধ প্রবন্ধ উপস্থাপন করলেন ডক্টর শাহমান মৈশান। এবার আলোচনা, প্রথমেই আলোচনা করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ফারহানা আক্তার। আমি অধ্যাপক ফারহানা আক্তারকে আলোচনা করবার জন্য বিনীত অনুরোধ করছি। মঞ্চে উপবিষ্ট আজকের সেমিনারের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আজম, পরিচালক ডক্টর সরকার আমিন, আলোচক, প্রাবন্ধিক এবং উপস্থিত সুধী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘ একটা আলোচনা শুনলাম এবং প্রাবন্ধিক
যে বিষয়গুলো মূলত তুলে আনার চেষ্টা করেছেন, শিরোনামটি যদি আমি আরেকবার একটু বলি, যে সাহিত্য শাস্ত্রবাদী ও জাতীয়তাবাদী নাট্য সমালোচনার অধিপতিশীল ধারার বিপরীতে মনির চৌধুরীর কবর নাট্যের অন্য পাঠ। উনি গুরুত্ব দিয়েছেন এই অন্য পাঠের ওপরে, অর্থাৎ প্রথাগত যে ধারা নাটকের, সেই ধারার বাহিরে কবর নাটকটি আর কি ভাবে আমরা মূল্যায়ন করতে পারি। আজকে আমার একটু ভালো লাগছে যে শুরুতে যে বিষয়টি আমি বলতে চাচ্ছি, যে বাংলা একাডেমির যে যাত্রা শুরু হয়েছিল, আমরা জানি যে 1955 সালের 3রা ডিসেম্বর, আজ 5ই ডিসেম্বর। খানিক বিলম্ব হলেও আমি বাংলা একাডেমিকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আর আরও একটা বিষয়, যে এই যে বাংলা একাডেমির যাত্রা, সেটা ভাষা আন্দোলনের প্রেক্ষাপটের ওপরেই দাঁড়িয়ে শুরু হয়েছে যাত্রা। আর আমরা আজকে যে আলোচনা করছি, যে প্রবন্ধের যে বিষয় আজকে নানামাত্রিক আলোচনা পর্যালোচনা, সেটারও কিন্তু প্রেক্ষাপট ভাষা আন্দোলন, মানে মনির চৌধুরীর যে কবর নাটক, সেটির প্রেক্ষাপট ভাষা আন্দোলন। তো এই ঐক্যটি ভালো লাগছে, আজকে উপস্থিত হতে পেরে আমার ভালো লাগছে। তো আলোচনায় চলে যাই। সেটা হচ্ছে যে প্রবন্ধটি আমি শাহমান মৈশান লিখিত, সুলিখিত যে প্রবন্ধটি, সে জায়গায় আমি পাতা উল্টে দেখছিলাম এবং চেষ্টা করছিলাম বের করতে যে উনি কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছেন। তো উনি যে তত্ত্বগুলো বা থিওরিগুলোকে মূল্যায়ন করবার চেষ্টা করেছেন, গুরুত্ব দিয়েছেন, সেই বিষয়গুলো প্রথমত উনি ব্যাখ্যানবিদ্যা বা হারমেনিউটিক্স পদ্ধতি অনুসরণ করার কথা বলেছেন। যে তত্ত্বটি এই ধারণা দেয় যে যে কোনো রচনার গভীরে আসলে একটা অন্তর্নিহিত তাৎপর্য থাকে, ভাবনা থাকে, অনেকটা লুকোনো অর্থ বা প্রতীকী ব্যঞ্জনা আমরা বলতে পারি। এই তত্ত্বের প্রয়োগ আমরা যেভাবে কবর নাটকে দেখছি, তিনি যেটি বলতে চেয়েছেন যে প্রতিটি সংলাপ এবং চরিত্র এখানে প্রতীকী অর্থ বহন করছে। নেতা চরিত্র বা ইন্সপেক্টর হাফিজ চরিত্র, এরা ফ্যাসিবাদের দোসর, এবং উনি এটা সংযুক্ত করেছেন পরের দিকে এসে, আমার কাছে মনে হয়েছে খুবই প্রাসঙ্গিকভাবে, যে 24শে জুলাই আন্দোলন, এখানেও যে বিষয়গুলো এই চরিত্রের সঙ্গে আমরা একাত্ম করতে পারি বা সংশ্লিষ্ট করতে পারি, সম্পর্কযুক্ত করতে পারি। মুর্দা ফকিরের যে সংলাপ বা আচরণ, সেটা বাঙালির একতার ঐতিহ্য এবং মুক্তির আকাঙ্ক্ষাকে প্রকাশ করছে। আরেকটি যে তত্ত্ব আমি লক্ষ্য করেছি যে উনি গুরুত্ব দিয়েছেন, সেটি হচ্ছে মঞ্চায়ন তত্ত্ব, থিয়েটার স্টাডিজ। এই তত্ত্ব অনুসারে নাটককে শুধুমাত্র একটি পাঠ্য হিসেবে নয়, মঞ্চে অভিনয়ের যোগ্য সৃজনশীল কাজ হিসেবে দেখতে আগ্রহী এই তত্ত্বটি। নাটক পাঠের চেয়ে নাটক যে মঞ্চে উপস্থাপিত হবে, সেটি আসলে অনেক বেশি প্রাণবন্ত। এবং নাটকের সংজ্ঞায়, নাটকের যে বৈশিষ্ট্য, আমরা কিন্তু জেনেছি যে নাটক এমন একটি শিল্প মাধ্যম যেটি কেবল লিখিত হলেই চলে না, একে মঞ্চে আসতে হয়, উপস্থাপিত হতে হয়, প্রদর্শিত হতে হয়, এই বিষয়গুলো আমরা জানি। দর্শকের মনস্তাত্ত্বিক প্রভাব এবং নাটকের বাস্তবতা সৃষ্টির যে কৌশল, একাধিক কৌশল, অনেকগুলো কৌশল হতে পারে, সেই বিষয়গুলো তিনি আলোকপাত করেছেন এবং কবর নাটকে এই তত্ত্বের প্রয়োগ তিনি দেখিয়েছেন। প্রাবন্ধিক দেখিয়েছেন যে কবর নাটকটি টেক্সট টু বি
নাট্যকারের যে মঞ্চ নির্দেশিকাগুলো রয়েছে ছোট ছোট তৃতীয় বন্ধনীর ভেতরে, সেই বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন, উদাহরণও দিয়েছেন। অল্প আলো এবং ছায়ামূর্তি যে ব্যবহার সেটি। থিয়েটার স্টাডিজের আলোকে বোঝা যায় নাটকটি শুধুমাত্র ভাষা আন্দোলনের সময়কার অবস্থা তুলে ধরেনি, বরং বাঙালির আত্মপরিচয়ের সংরক্ষণের লড়াইকে মঞ্চে জীবন্ত করেছে। আরেকটি তত্ত্ব সেটা হচ্ছে সাংস্কৃতিক বস্তুবাদ, কালচারাল ম্যাটেরিয়ালিজম। এই তত্ত্বের ধারণা এবং এর বাস্তবায়ন বা উদাহরণ সহযোগে দেখানোর যে বিষয়টি, সেটিও তার প্রবন্ধে আমরা পেয়েছি। এই তত্ত্ব বলতে চাই যে সাংস্কৃতিক বস্তুবাদ এমন একটি সমালোচনামূলক তত্ত্ব যেখানে সাহিত্য ও সংস্কৃতিকে সামাজিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটে ব্যাখ্যা করে, এবং কবর নাটকটি তা করছে। ঐতিহাসিক প্রেক্ষাপট তো অবশ্যই, সামাজিক প্রেক্ষাপটও উঠে এসেছে। যেমন আমার এই মুহূর্তে মনে পড়ছে যে দ্বিতীয় যে মূর্তি কবর থেকে উঠে আসে, সে নেতাকে বলছিল যে আপনি মিথ্যাবাদী। আমাদের যে 1.5 মাস ধরে একটা সংগ্রাম চলছিল বা বেতন বাড়ানোর যে আন্দোলনে আমরা ছিলাম, সেটা আপনি আমাদেরকে মিথ্যে আশ্বাস দিয়ে তুলে নিয়েছেন, এবং আমরা একটা বিপদে পড়েছি। আমার ছেলেটিও মারা গেছে প্রায় না খেতে।